getting Mr. Taposh Kumar, Deputy Manager. Now he is retired, McNally Bharat Company Limited. He was the Deputy Manager of Quality Control Department. He has long time experience, industrial experience on quality control and process design. And our workshop topic is process prototype or process design and development. And this workshop is very important for you to build your career and to work smoothly in industry. I hope you should get benefit and you can uplift your knowledge today from our eminent expert, Mr. Taposh Kumar. Now he is welcomed by Antara Madam, Institute Innovation Cell Convener. I request Madam to welcome our honorable speaker with flower bouquet and little gift. Now I request our speaker to continue the program. Okay, you listen and cooperate us. Thank you. শুরু করা যাচ্ছে ভারতের মোটামুটি ইতিহাস ইতিহাস কোয়ালিটি কন্ট্রোলে ছিলাম এবং তার আগে অন্য কোম্পানিতেও অনেক জায়গায় ছিলাম। যাই হোক লাস্ট ইতিহাস ম্যাকনিলিতে রিটায়ার করেছি। ওখানকার একটি সিস্টেম, একটা হেভি ইঞ্জিনিয়ারিং ডিভিশনের একটি সিস্টেম, তো সেগুলো আমি করি আপনার সাথে আমি খুবই বলি কথা বলি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে বলি যে ম্যাকনেলি ভারতের একটা হেভি ইঞ্জিনিয়ারিং ডিভিশন আছে, মানে হেভি ইঞ্জিনিয়ারিং ডিভিশন মানে নানান ধরনের ইকুইপমেন্ট তৈরি হয়, যেমন এখানে দেখা যাচ্ছে হাইড্রোলিক স্ক্রিন, সিপিআর ক্রেন, গিয়ার, বল মিল, এই ধরনের ইকুইপমেন্টগুলো বা কম্পোনেন্টগুলো তৈরি করা হয়, যেগুলো সাধারণত শোনা যাচ্ছে না যেগুলো সাধারণত আমি একটু জোরেই বলছি, যার খুব একটু লাস্ট পেজ একটু আগে এলে সুবিধা হবে। সাধারণত কোল হ্যান্ডলিং প্রজেক্টেই ব্যবহার করা হয়। কোল হ্যান্ডলিং প্রজেক্ট, থার্মাল বা বিভিন্ন ধরনের ফার্টিলাইজার, এসব জায়গাতেই এইসব ইকুইপমেন্টগুলো যায়। এইসব ইকুইপমেন্টগুলো মোটামুটি আমাদের ওখানে সমস্ত টাইপ একদম ফেব্রিকেশন থেকে একটু রিসার্চ ওটাই তৈরি হয় আমাদের মানে যা ব্রড আউট যা মেটেরিয়ালগুলো সেগুলো কেনা হয়, যেগুলো যেমন সেই গিয়ারের কাস্টিংটা আমাদের পারচেস করা হয়, পারচেস করে আমাদের ওখানে টিপ কাটিং বা মেশিনিংগুলো সমস্ত করা হয়। যাই হোক, সরাসরি আমরা চলে আসি যে একটা মানে স্ট্রাকচার কীভাবে মানে শুরু থেকে মানে অর্ডার পাওয়া থেকে শুরু করে একদম ডিসপ্যাচ অবধি স্টেপ বাই স্টেপ আমি এখানে একটা ডিসকাস করে দেবো। মেনলি তার উপর কিউএটার উপরে বেশি জোর দেবো, আর বাদটা কিন্তু মোটামুটি একটা ধারণা সবাইকে দিয়ে দেবো। প্রথমে জবের যে টেন্ডারিং যা সিস্টেম হয়, যেগুলো মার্কেট থেকে জব পাওয়ার জন্য যেসবগুলো যেসব ফর্মালিটিসগুলো করা হয় সেগুলোর মধ্যে আমি ভেতরে ঢুকছি না। প্রথমেই আমি চলে আসছি মার্কেটিংয়ের কাজ হচ্ছে জব
বিভিন্ন জায়গা থেকে জব কালেক্ট করা। সেই জবটা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করবে, সেটা কীভাবে হয় কোম্পানির গুডউইলের উপর, টেন্ডারের উপর, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। কোনো জব আমি কোনো কোম্পানিকে জব দেবো, সেটা কার উপর ডিপেন্ড করবে তার কোম্পানিটার কতটা গুডউইল আছে, কতটা সে ভালো ঠিক সময়ে ডেলিভারি দিতে পারে, সেসবের উপর অনেক কিছু ফ্যাক্টর ডিপেন্ড করে। তো প্রথমে মার্কেটিংয়ের কাজ হচ্ছে সেই সব জায়গা থেকে বিভিন্ন কম্পিটিশান করে সেই সব জবগুলো নিয়ে আসতে হয়, সেটা হচ্ছে মার্কেটিংয়ের কাজ। মার্কেটিং কাজ করার পরে যদি কোনো জব আমাদের ধরুন পেয়ে গেলাম, জবটা বা আমাদের কাছ থেকে অর্ডার চলে এলো জবটা করার জন্য, তো মার্কেটিং তখন কী করে, ইঞ্জিনিয়ারিংকে দিয়ে দেয়। ইঞ্জিনিয়ারিং সেখান থেকে এস্টিমেট করে জবটা কী কস্ট আসতে পারে, সেই কস্ট আসার পর এগেন সেটা চলে যায় আবার মার্কেটিং কাস্টমারের সঙ্গে কথা বলে নেবার পর ফির ইঞ্জিনিয়ারিং আসবে ড্রয়িং বানানোর জন্য। পুরো একটা জবের তো হাজারো রকমের পার্টস মিলে অ্যাসেম্বল করেই সব জবটা তৈরি হয়। সেই জবটা ইঞ্জিনিয়ারিং সে এস্টিমেট করে সমস্ত কিছু বানিয়ে ড্রয়িং দেবে। ড্রয়িং দেওয়ার পরে পিপিসি হচ্ছে প্ল্যানিং, প্রোডাক্ট প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল। ওরা কী করবে, ওরা সেই ড্রয়িংটাকে নিয়ে বিভিন্ন ইকুইপমেন্ট, কতগুলো নাট বোল্ট লাগবে, কতটা এমএস প্লেট লাগবে, কতগুলো ফোর্জিং আইটেম লাগবে, কতগুলো কাস্টিং আইটেম লাগবে, সেসবগুলো সমস্ত একটা লিস্ট বানানোর পর সেটা আমাদের পারচেসকে দিয়ে দেওয়া হয়। পারচেস তার সমস্ত মার্কেট থেকে বিভিন্ন জায়গা থেকে যতটা পারবে নেগোসিয়েট করে সেই সব কম্পোনেন্টগুলো নিয়ে আসে, সেগুলো পারচেস করে সেগুলো কোম্পানিতে ডেলিভারি টাইমে নিয়ে আসার পরে সমস্ত ইকুইপমেন্ট বা সমস্ত মেটেরিয়াল যখন চলে আসে, জবটা শুরু হয়। জব তো একটা নয়, জব একসঙ্গে অনেকগুলো জব হয়ে যায়। একটা গ্লাসার বলুন, একটা বল মিল বলুন, একসময় 10টা অর্ডার আছে। 10টা অর্ডারে একটা করে কিছু মেটেরিয়াল আসছে, কিছু তৈরি করতে হচ্ছে। একসঙ্গেই 10টা তৈরি হবে তা নয়, সেটা পার্ট বাই পার্ট তৈরি হবে। সুতরাং এইসব মেটেরিয়ালগুলো যখন অর্ডার দেওয়া হয়ে গেল, সমস্ত কিছু পারচেস রিকোয়ারমেন্ট সমস্ত কিছু ফুলফিল হয়ে গেল, তখন ফেব্রিকেশন শুরু হবে। ফেব্রিকেশনটা কী হয়, ফেব্রিকেশন কীরকম হয়, যেগুলো মানে প্রোডাক্ট আইটেম, যে প্রোডাক্ট আইটেম মানে হচ্ছে একটা তো যারা ম্যানুফ্যাকচার করে, ফেব্রিকেশন করে, তারা তো আর কাস্টিংয়ের কম্পোনেন্ট বানাতে পারে না। সুতরাং কাস্টিংয়ের যে মেটেরিয়ালগুলো আমাদের দরকার হয়, সেইগুলো বিভিন্ন জায়গা থেকে অর্ডার দেওয়া হয়, তারা কাস্টিংটা সাপ্লাই করে। বা সেটা ঠিক করা থাকে যে কাস্টিং করার পর বস্তা তারা মেশিন করে দিচ্ছে, ওই হোক সেটা ওই কাস্টিং ইয়ারকে বলা হয়। কাস্টিং বা ফোর্জিং এই সমস্ত মেটেরিয়ালগুলো আসার পরে আমাদের ফেব্রিকেশন এখানে কী তৈরি হয়, এমএস প্লেট। মোটামুটি সমস্ত যে জবগুলো তৈরি হয় এমএস প্লেট থেকেই তৈরি হয়। সেই এমএস প্লেটকে বিভিন্ন ড্রয়িং হিসাবে তার কাটিং করা হয়। কাটিং করার পর ফিটিংয়ের পর ওয়েল্ডিং করে তারপর ফাইনাল অ্যাসেম্বলি করে ডিসপ্যাচ করা হয়। তো এখানে বলছে ফেব্রিকেশন যখন আমাদের কোনো মেটেরিয়ালের বা কোনো কম্পোনেন্টের ফেব্রিকেশন চালু হলো, তার ওয়েল্ডিং চালু হলো, ফিটিং হলো, ওয়েল্ডিং হলো, শুরু হলো, তার মাঝখানে স্টেজ ইন্সপেকশন থাকে। এই স্টেজ ইন্সপেকশন কথাটা যখনই চলে আসবে, তখনই কিন্তু একটা কথা আমি বলে দিই, পরে সেটাকে আরও ভালো করে ডিসকাস করে দেবো। সেটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স। কন্ট্রোল করা, অ্যাসুরেন্স করা, কোয়ালিটি কী ব্যাপারটা নিয়ে একটা পরে বলে দিচ্ছি, কী ব্যাপার না ব্যাপার ওগুলো নিয়ে পরে ডিসকাস করে দিচ্ছি। আমি 4টা কমপ্লিট করে। তো স্টেজ ইন্সপেকশন, ফেব্রিকেশন মানে স্টার্ট হওয়ার সাথে সাথে কিছু স্টেজ ইন্সপেকশন করতে হয়। যেমন ড্রয়িং হিসাবে কপার প্লেটগুলো কাটা হলো কিনা, সেই প্লেটগুলো যে কাটিং প্লেটগুলো পরপর সাজিয়ে বা ফিট আপ করা হচ্ছে সেটা অ্যাজ পার ড্রয়িং হচ্ছে কিনা, সেগুলো একটা ইন্সপেকশন করা হয়। আমাদের ইন্টারনাল ইন্সপেকশন, সেটা হচ্ছে শপে আমাদের লোকেরাই করবে, যারা কিউএ অ্যান্ড কিউসিতে থাকে। ফেব্রিকেশন স্টেজ ইন্সপেকশন হবার পর যদি কিছু কম্পোনেন্টে ফোর্জিং হোক, কাস্টিং হোক, যেসব কম্পোনেন্টগুলোতে মেশিনিং দরকার রিকোয়ারমেন্ট, সাথে সাথে কিন্তু অন্য সাথে মেশিনিংগুলোও চালু হয়ে যায়। মেশিনিং এবং তার স্টেজ ফেব্রিকেশন একসাথে চালু হওয়ার পর সমস্ত ইকুইপমেন্টগুলো যখন পার্ট তৈরি হয়ে যায়, তখন সেখানে অ্যাসেম্বল সেকশানে চলে যায়। তোমাদের এখানে কারোর কোনো অভিজ্ঞতা আছে কিনা জানি না,
যে কোনো শপে যাওয়ার কারো মানে সেরকম ফিল্ড এক্সপিরিয়েন্স কারো আছে কিনা জানি না, সেসব কম্পোনেন্ট যদি জানো তাহলে বুঝতে পেরে যাবে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো হচ্ছে যে ফেব্রিকেশনের পার্টগুলো এবং মেশিনিংয়ের পার্টগুলো সমস্ত কিছু হয়ে যাবার পরে, তৈরি হয়ে যাওয়ার পর সেটা কিন্তু অ্যাসেম্বল হবে। এই অ্যাসেম্বলটা হচ্ছে একটা বিরাট মানে মানে কোয়ালিটির টার্নিং পয়েন্ট বলতে গেলে, কারণ অ্যাসেম্বলের পরই ডিসপ্যাচ, আর কোনো স্টেজ নেই। অ্যাসেম্বলের পরে ফাইনাল ইন্সপেকশন, পেন্টিং, ডিসপ্যাচ। এই অ্যাসেম্বলটা অ্যাজ পার ড্রয়িং, সেখানে কাস্টমারের যাদের জব তাদেরকে কল করা হয়, তারা মাঝখানে স্টেজ ইন্সপেকশন করে যাবে এবং সেই স্টেজ ইন্সপেকশন করলে সব কিছু ঠিক হলে ফাইনাল ইন্সপেকশন হবে, পেন্টিং হবে, ডিসপ্যাচ। এই হচ্ছে একটা মেন মানে মানে চার্ট, একটা মেন ইয়ে আর কি, এইটাকে ফলো করা হয়, যেটা হচ্ছে ডিসপ্যাচ হলো। এই ডিসপ্যাচের আগে এবং মাঝখানে কিছু প্রসেস মেনটেন করা হয়, যেগুলো হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি যেগুলো আমাদের সব থেকে এনশিওর করা হয় এবং অ্যাসিওর করা হয়, যেগুলো কাস্টমার স্যাটিসফ্যাকশানের জন্য। কোয়ালিটিটা হচ্ছে কি, কোয়ালিটি হচ্ছে কাস্টমার যেটা চাইছে, কাস্টমারের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করা, সেটা হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটি হচ্ছে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা দিচ্ছি কি না, কাস্টমার নিড, কাস্টমার যেটা চাইছে সেটা আমরা দিচ্ছি কিনা, সেটাই কোয়ালিটি। এই কোয়ালিটি কন্ট্রোল আর কোয়ালিটি অ্যাসুরেন্স। কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স, আচ্ছা তার আগে আমি চলে আসি এদিকে। কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স। কোয়ালিটি অ্যাসুর করাটা হচ্ছে যে নিশ্চিত করা যে আমি যে মেটেরিয়ালটা বানিয়েছি, যে মেটেরিয়ালটা আমার প্রোডাক্ট, আমি আমাদের কোম্পানি থেকে যে মেটেরিয়ালটা বানিয়েছি, কাস্টমারকে অ্যাসিওর করা হবে যে মেটেরিয়ালটা তাদের স্ট্যান্ডার্ড, তারা যে স্ট্যান্ডার্ডগুলো দিয়েছে, যে অনুপাতে কাজ হওয়ার কথা সেই অনুপাতে ঠিকঠাক আছে কিনা, সেটা অ্যাসিওর করা। আর কন্ট্রোলটা হচ্ছে মানে আমরা কোয়ালিটিটাকে কিভাবে, তার যদি কোনো রিপেয়ার থাকে বা সেটা কিছু কিভাবে করা হলো সেইগুলো কন্ট্রোল করা। টোটাল অ্যাকচুয়াল কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্সটা সিমিলার, কিছুটা সিমিলার, অনেকটাই সিমিলার, যেটা একটু পার্থক্য করা একটুখানি অসুবিধে হয়, কিন্তু একটু পার্থক্যটা আছে। যেটা হচ্ছে একটা হচ্ছে নিশ্চিতকরণ, কোয়ালিটি অ্যাসুরেন্স, আর কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে মানে কন্ট্রোলটা কিভাবে করা হয়, সেটা হচ্ছে প্রক্রিয়াটাকে মেনটেন কিভাবে করা হয়, সেটাই কোয়ালিটি কন্ট্রোল। এই কোয়ালিটি কন্ট্রোল করতে গেলে এবার আসি আমি যেটা বলছিলাম যে কোয়ালিটি, এই যে স্টেপগুলো, কোয়ালিটি কীভাবে আমরা মেনটেন করব, তার জন্য আমাদের বিভিন্ন রকম মানে প্লেট থেকে শুরু করে তা ফোর্জিং আইটেম, কাস্টিং আইটেম, তা যাই আইটেমগুলো হোক না কেন, সেইগুলোকে আমরা বিভিন্ন রকম টেস্টিং, ল্যাবরেটরি টেস্টিং, ফিজিক্যাল, কেমিক্যাল আছে, তারপরে আমাদের কিছু এনডিটি সেকশান আছে, সেইগুলোকে নিয়ে আমরা অ্যাসিওর করা হয় যে আমরা মানে কোয়ালিটিটাকে ঠিকমতো মেনটেন করতে পারলাম কি না, সেগুলো আমাদের চেক করতে হয়। কীরকম? ফার্স্টেই বলেছি, যখন মানে বিভিন্ন জায়গা মানে ইয়ে থেকে মানে ইয়ে করা হয়, মানে পারচেস করা হয় মেটেরিয়ালগুলো, যেসব এমএস প্লেট আসে, যেসব ফোর্জিং বা কাস্টিং যেগুলো আসে, সেই সবগুলোর সার্টিফিকেট তারা দিয়েই দেয়। কিছু ইন হাউস টেস্টিংও করে নেওয়া হয়, প্লেট থেকে কেটে কিছু ল্যাবরেটরিতে পাঠানো হয়, আর বাদবাকি প্লেটগুলো এখানে আমাদের মানে শপেই চেক করে নেওয়া হয়, যে কোনো শপেই করা হয়। সেটা কীভাবে? দুটো প্রসেস আছে, একটা হচ্ছে ডিটি, ডিস্ট্রাকটিভ টেস্টিং, আর একটা হচ্ছে এনডিটি, নন ডিস্ট্রাকটিভ টেস্টিং। ডিটিতে হচ্ছে ডিস্ট্রয় করে যেটা টেস্টিং হয়, সেটা হচ্ছে প্লেট থেকে একটা টুকরো কেটে নিলাম, কেটে নিয়ে সেটাকে ল্যাবরেটরিতে পাঠালাম, সেটাকে চারপি টেস্ট হয়, বেন টেস্ট হয়, ফিজিক্যাল কেমিক্যাল হয়, কেমিক্যাল হয়, বিভিন্ন রকম অ্যানালিসিস হয়, কতটা কার্বন, কতটা ম্যাঙ্গানিজ, কতটা সালফার, কতটা ফসফরাস আছে, সেগুলো দেখে নেওয়া হয়। সেটা আমার কাস্টমার নিডের সঙ্গে ম্যাচ করছে কিনা সেটা দেখে নেওয়া হবে। যদি ম্যাচ করে তাহলে সেটা অ্যাকসেপ্টেড এবং সেই প্লেটটাকে আমরা ইউজ করতে পারবো। ঠিক কাস্টিং, ফোর্জিংয়ের ক্ষেত্রেও সেম জিনিস, একই ব্যাপার। আচ্ছা, এবার তো গেল আমরা একটা পার্ট কেটে আমরা ল্যাবরেটরিতে চেক করে নিলাম। বাদবাকি প্লেটটার কী হবে? বাদবাকি প্লেটটা ঠিক আছে কিনা, ভেতরে কোনো ক্র্যাক আছে কিনা, কোনো ভয়েড আছে কিনা, কোথাও কোনো সিঙ্কেজ আছে কিনা, সেগুলো কী করে বুঝবো? তার জন্য নন ডিস্ট্রাকটিভ টেস্টিং। নন ডিস্ট্রাকটিভ টেস্টিং হচ্ছে উইদাউট ডিস্ট্রয়, প্লেটটাকে কোনো রকম ডিস্ট্রয় করা হবে না, কিন্তু আমরা দেখে নেব, ওপর থেকে চেক করে দেখে নেব যে সেটা ঠিক আছে। তারগুলো অনেকগুলো মেথড আছে, যেমন হচ্ছে আল্ট্রাসনিক, ফার্স্ট রেডিওগ্রাফি টেস্টিং, আল্ট্রাসনিক টেস্টিং, রেডিওগ্রাফি টেস্টিং, ম্যাগনেটিক পার্টিকেল টেস্টিং এবং ডাইপেনেটিং টেস্টিং।
আর ভিজুয়াল তো আছেই, ভিজুয়াল তো একদম লাস্টে। ভিজুয়াল লাস্টে কেন, ফার্স্টেও আছে। ফার্স্টে আমরা ভিজুয়াল দেখে নিলাম কোথাও কোনো গাড্ডা আছে কিনা, প্লেটের কোথাও ফাটা আছে কিনা, সেগুলো দেখে নিলাম ভিজুয়াল। এবং লাস্টেও আসবে যেগুলো আপনার পারফর্ম করার পর জবটাকে কীভাবে কেমন তৈরি হলো, তারপর ভিজুয়াল টেস্টিংয়ে সেটা দেখে নেওয়া যায়। এবার হচ্ছে চলে আসি আমি আল্ট্রাসনিক টেস্টিংয়ে। আল্ট্রাসনিক টেস্টিংটা, এটা আল্ট্রাসনিক টেস্টিং মডার্ন মেশিন, একদম নতুন ক্রাউথ কমারের মেশিন USM Go এই মডেলের। পুরনো যে মডেলগুলো ছিল সেগুলো বড় বড় মেশিন ছিল, এত বড় বড় মেশিন, সেগুলো অ্যানালগের। এখন সব ডিজিটাল মেশিন হয়ে গেছে। এই ডিজিটাল মেশিনের মানে সমস্ত কিছুই বোঝা যায়, মানে উইদাউট ক্যালকুলেশানে মেশিনই সমস্ত কিছু তার রিডিং দিয়ে দেবে। তো যাই হোক, আল্ট্রাসনিকটা কি ব্যাপারটা হচ্ছে যে আল্ট্রাসনিক, প্রথমে আল্ট্রাসনিক যেটা আছে সেটাকে আমরা কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে যে কীভাবে চেক করা হয় আল্ট্রাসাউন্ডটা কি। আল্ট্রাসাউন্ড হচ্ছে যে ভাইব্রেশন হয়, মানে প্রতিটা কম্পাঙ্কর জন্য আমরা যে শুনতে পাই, তা গ্রেটার দ্যান 20 কিলোহার্টজ, বিলো 20 কিলোহার্টসেরগুলো আমরা হিউম্যান অডিবল, যেগুলো মানুষে শুনতে পায়। গ্রেটার দ্যান 20 কিলোহার্টজ সেগুলো আমরা শুনতে পাই না, সেখান থেকে আল্ট্রাসাউন্ড তৈরি, সেটা হচ্ছে আল্ট্রাসাউন্ড। সেই আল্ট্রাসাউন্ডকে ফিজিক্যালি মানে কি বলবো, মেডিকেলে এবং মানে ইন্ডাস্ট্রিতে দুভাবেই ব্যবহার করা হয়। মেডিকেলে যে মানে USG হয়, আল্ট্রাসোনোগ্রাফি হয়, সেম জিনিস, কিছু মেশিনের পার্থক্য থাকে, বাদ বাকি পদ্ধতিটা এক। আর একটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। ইন্ডাস্ট্রিতে আল্ট্রাসাউন্ডটা যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে মেশিনের সাথে একটা প্রোব থাকে, যেটা ট্রান্সডিউসার বলা হয়। সেই প্রোবটা দিয়ে আমরা একটা ফ্রিকোয়েন্সি মেটালটার ভেতর পাঠানো হয়। সেই পাঠানোর ফলে কি হয়, একটা মেটাল থেকে যদি আমি একটা প্রোব দিয়ে মেটালটাকে আমি একটা ওয়েভ পাঠাই, সেই ওয়েভটা সোজা চলে যাবে মেটেরিয়ালটা ভেদ করে এবং নিচে থেকে রিফ্লেক্ট করে তার আবার মেশিনটায় ধরা পড়বে, উইদাউট ব্যাক থেকে রিফ্লেক্ট করে সেটা ধরা পড়বে। রিসিভ এবং ট্রান্সমিট দুটোই করে, ট্রান্সমিট করে এবং রিসিভ করে ওই ফ্রিকোয়েন্সিটা। যখন কোনো মানে পার্টিকুলারলি ওয়েভ যখন আমরা পাঠাচ্ছি, ধরো এই প্লেটটা আমরা টেস্ট করব, এই প্লেটটা টেস্ট করতে করতে যখন দেখা গেল যে মাঝখানে একটা ভয়েড আছে, আল্ট্রাসাউন্ড যেটা হচ্ছে কিন্তু ওটা লিকুইডের গ্যাসের মধ্যে দিয়ে যেতে পারে না। আল্ট্রাসাউন্ড যেটা, সেটাকে মাঝখানে যদি কোনো ভয়েড থাকে, সেটা আছে গ্যাস পকেট থাক বা ক্র্যাক থাক না কেন, সেখান থেকে যে আমরা যখন ওয়েবটা পাঠাচ্ছি সেখান থেকে সে রিফ্লেক্ট হয়ে যাচ্ছে, রিফ্লেক্ট হয়ে আবার মেশিন ধরা পড়ছে। তখন সেই মেশিন বলে দিচ্ছে যে তোমার এত থিকনেসে একটা কোনো ডিফেক্ট আছে, ডিসকন্টিনিউটি আছে। অল ডিসকন্টিনিউ নট ডিফেক্ট, বাট ডিসকন্টিনিউটি আছে। এই ডিসকন্টিনিউটি তখন অবজার্ভ করা হয় যে কীভাবে, কোথা থেকে কী এলো, কতটা তার এরিয়া, কতটা কী, সেটা আমরা চেক করে নিতে পারবো, এই মেশিন থেকেই বোঝা যাবে। তো আল্ট্রাসনিক চেক করার জন্য কাস্টিং ফোরজিং, মানে এটা মোটামুটি সলিড আল্ট্রাসনিক 10 মিটার অবধি একদম সলিড মেটেরিয়ালকে চেক করা যেতে পারে। 10 মিটার সলিড একটা লোহা বলুন বা কপার বলুন বা সিলভার বলুন, যাই হোক না কেন, 10 মিটার অবধি ফেরাস নন ফেরাস দুটোরই। নন ফেরাস মানে কি, নন ফেরাস মানে কাঠের উপর আল্ট্রাসনিক হয় না, সেটা বলছি না। নন ফেরাস মানে আমি তামা বা রূপো বা গোল্ড বা সিলভার, আয়রন, এইসবগুলোর কথা বলছি। তো এইসবের উপর দিয়ে আমরা চেক করে নিতে পারি। তো আরেকটা, এটা হলো আল্ট্রাসনিক। আল্ট্রাসনিকটা ওইভাবে চেক করা হয়। কাস্টিং ফোরজিংয়ের ক্ষেত্রেও সেম তাই। বড় একটা শ্যাফট নিলাম, খুব মোটা বড় শ্যাফট, যেটা আমাদের মেশিনারি লাগবে, সেটা মেশিনিং করানোর আগে আমরা টোটালটা দেখে নেব যে কোনো জায়গায় কোনো ফ্ল আছে কিনা ভেতরে। অনেক কিছু ডিফেক্ট থাকতে পারে। ওয়েল্ডিংয়ের একরকম ডিফেক্ট, কাস্টিং ফোরজিংয়ের একরকম ডিফেক্ট। যেটা কাস্টিং ফোরজিংয়ের যেগুলো সিঙ্কেজ, পাইপিং, মানে ফোরজিংয়ের সাধারণত হয়, পাইপিংগুলো হয়, তো সেইগুলো আছে কিনা আমরা ভিতরে দেখে নিতে পারি। এবং সেটা আমরা এনশিওর করলে যে হ্যাঁ এই মেটেরিয়ালটা ঠিক আছে, তবেই সেটা নেক্সট স্টেজে যাবে, নচেত যাবে না, সেটা রিপেয়ার হয়ে যাবে, সেটাকে আমরা বাদ দিয়ে দেবো। তো এই আল্ট্রাসনিক একটা বড় সাবজেক্ট, এটা এভাবে এত ছোট হিসাবে মানে বলা যাবে না, তবু আমি যতটা ভাষা বলা যায় আমি ততটা বলে দিচ্ছি। তো কাস্টিং ফোরজিং আল্ট্রাসনিকের দিয়ে আমরা চেক করার পরে সার্টিফাই করলে তবেই সেখানে যাবে। এবার আসছে রেডিওগ্রাফি। যদি মাঝখানে কারো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো, কোনো জায়গাটা যদি বুঝতে অসুবিধা হয় বা কিছু আমি হয়তো বলা হলো না, সেটা স্কিপ করে গেছি বা কোনোভাবে হয়, সেটা যদি জানার ইচ্ছা হয় কোশ্চেন করতে পারো। রেডিওগ্রাফি টেস্ট, রেডিওগ্রাফি টেস্টটা
আমাদের রেডিয়েশন দিয়ে হয়। রেডিয়েশন যেটা হিউম্যান এক্সরে হয়, সেম জিনিস, এটা শুধু একটু পাওয়ারটা বেশি থাকে, মানে কি বলবো, যেটা এক্সরে মেশিনের ক্ষেত্রে অ্যাম্পিয়ারেজটা বেশি থাকে। তো রেডিওগ্রাফি সাধারণত সব মেটালেরই করা যায়, আল্ট্রাসনিক যেটা বলছিলাম, রেডিওগ্রাফিটা এখন একটু থাক, আমি বলে দিচ্ছি। আল্ট্রাসনিক এটা যে জব থিকনেস হয়, যেটা বলেওছি, আমি ডিসকাস করেছি, তবু ছবিতে বলে দিচ্ছি আমি। এটা হচ্ছে জব থিকনেস, এটা হচ্ছে আমার প্রোব, মেশিন থেকে আসছে, যেটা ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি কনভার্ট হচ্ছে। ভিতরে একটা ক্রিস্টাল থাকে, লিথিয়াম জার্কনেট বা এরম টাইপের একটা ক্রিস্টাল থাকে, তার কাজ হচ্ছে ভাইব্রেট করা। তো এই থেকে যখন ইলেকট্রিক হয়ে এইখানের প্রোব, যেখানে আমাদের মানে পিজো ইলেকট্রিক এফেক্ট যেটাকে বলা হয়, ইয়ে থাকে, লিথিয়াম জার্কনেট বা বেরিয়াম টাইটানেট যে ক্রিস্টালটা থাকে, সেই ক্রিস্টালটা ভাইব্রেট হয়। ভাইব্রেট হওয়ার ফলে এই কম্পাউন্ডটা সরাসরি মেটেরিয়ালটাকে ভেদ করে যায়, ব্যাক থেকে আবার রিফ্লেক্ট হয়ে যায়, তখন এখানটা যখন পুরো সাউন্ড যখন দেখা যাচ্ছে, এটা 100 মিলিমিটার থিকনেস, এরকম হচ্ছে কেন? ওহো, এটা 100 মিলিমিটার থিকনেস। এই 100 মিলিমিটার থিকনেস থেকে ব্যাকওয়াল থেকে যখন সিগন্যাল এসে মেশিনকে দেখায় যেটা 100 মিলিমিটার কভার করে যাচ্ছে, তখন জানবো এটা উইদাউট কোনো ফ্ল নেই। কিন্তু যদি মাঝখানে কোনো একটা ডিস্টার্ব থাকে, কোনো ক্র্যাক থাকুক বা কোনো পোরোসিটি থাকুক বা কোনো স্ল্যাগ থাকুক, সেইগুলো কি হয়, এগুলো মানে যাবার পর, ওয়েবটা যাবার পর এখানটা আটকে যায়, আর যেতে পারে না, এখানটা আর পেনিট্রেট করতে পারে না, কিন্তু এখানে ভয়েড আছে, এখানটা ক্র্যাক আছে, কিংবা কোনো এয়ার পকেট আছে, যাই থাকে না কেন, তো সেখান থেকে আবার রিফ্লেক্ট, মানে এটাকে আবার মানে রিসিভ করে নেয় এই ইকোটাকে। তখন দেখা যায় এই ডিস্টেন্সটা তখন মেশিনে শো করে যে এই জায়গাটায় এই ডেপথে কিছু একটা মেটেরিয়াল প্রবলেম আছে, তখন সেটা এই টাইপের ডিসকন্টিনিউটি আমাদের ইকোগুলো আসে, এই মানে মেশিনে দেখাবে এই ইকোগুলো। সেখান থেকে এগুলো ক্যালকুলেশন করা, যারা মোটামুটি আল্ট্রাসনিক এক্সপার্ট, তারাই এগুলো বুঝতে পারবে। তোমরা যদি মেশিন না চালিয়ে থাকো, মেশিন না দেখে থাকো, চট করে হয়তো বোঝাটা শক্ত আছে। তো যাই হোক, সেটা এই ধরনের ইমেজ মানে আসে, সিআরটি স্ক্রিনে দেখা যায়। সেই সিআরটি স্ক্রিন থেকে আমরা তখন ধরে নিতে পারি এই জায়গাটা একটা ডিফেক্ট আছে। এবার সেই ডিফেক্টটা কতটা আছে, সেটা চলবে কি চলবে না, সেটা কাস্টমার যেটা তার স্পেসিফিকেশান যে স্ট্যান্ডার্ডটা দিয়েছে সেটাকে মিট করছে, সেটা হিসেবে আমাদের অ্যাকসেপ্ট বা নট অ্যাকসেপ্টেড করা হয়। এবার চলে আসি, আল্ট্রাসনিকটা হয়ে গেল, এবার চলে আসি রেডিওগ্রাফি টেস্টিং। সাধারণত বলেছি যেটা রেডিয়েশন দিয়ে আমাদের করা হয়। রেডিয়েশনটা আমাদের আইসোটোপ আছে, বিভিন্ন ধরনের আইসোটোপ আছে, ইরিডিয়াম 192, তারপরে ইউরেনিয়াম, এগুলো সব আইসোটোপগুলোকে ব্যবহার করা হয়। আমাদের সাধারণত রেডিওগ্রাফিতে ইরিডিয়াম 192ই ব্যবহার করা হয়, যে ওটা ফিউশন প্রসেসে বানানো হয়, যেটা কোর্সেরও একজন স্টুডেন্ট বলতে পারেন, তো ওখান থেকেও আমার ইয়ে করা আছে। তো আমি রেডিওগ্রাফির সোর্স সবাই হ্যান্ডেল করতে পারে না, পারমিট চাই, সেটা আমার পারমিট আছে, আমি করতে পারি। তো যাই হোক, সেই রেডিয়েশনটাকে নিয়ে আমরা কি করব, যেমন হিউম্যানের ক্ষেত্রে করা হয়, কোনো হাড় ভেঙে গেলে আমাদের কি করা হয়, মেশিনে এখানে তলায় একটা ফিল্ম দেওয়া হয়, আর ওপর থেকে এক্সরে মেশিন দিয়ে রেটা দেওয়া হয়। এই হাড়ের ইমেজটা মাংসটা ভেদ করে যাবে, আর হাড়ের একটা যে ইমেজ, সেই হাড়ের ইমেজটা এই প্লেটে চলে আসবে, ফিল্মে চলে আসবে। তখন সেখান থেকেই বোঝা যায়। ঠিক সেম এখানে আমাদের কোনো একটা জব ভি বা 12 একটা জব আছে, সেই জবটাকে আমরা একটা সার্টেন ডিস্টেন্স থেকে নিচে ফিল্ম দিয়ে আমরা এই যদি রেডিয়েশনটা আমাদের দেওয়া হয় এখান থেকে, তার ক্যালকুলেশন আছে, কত থিকনেসে কত দেওয়া হবে, বা ওসবগুলো সব আলাদা বড় একটা সাবজেক্ট, ওসবগুলো ভেতরে যাচ্ছি না আমি। তো এই ইমেজটা এইখানে যদি কোনো ডিফেক্ট থাকে, সেই ডিফেক্টটা এইভাবে ধরা পড়ে, যে একটা কালো এয়ার পকেট আছে, বা কোনো ক্র্যাক আছে, বা কোনো পোরোসিটি আছে, বা কোনো স্ল্যাগ আছে, বা কোনো কোথাও এই সাইডে কোনো আন্ডারকাট আছে, কি আন্ডারফিল আছে, কি ল্যাক অফ ফিউশন, কি ল্যাক অফ রুট পেনিট্রেশন আছে, সবগুলোই রেডিওগ্রাফিতে বোঝা যাবে, আল্ট্রাসনিকেও বোঝা যাবে। আমি ডিফেক্ট নেচার নিয়ে আমি পরে জানিয়ে দেবো। রেডিওগ্রাফি তো আল্ট্রাসনিকেও বোঝা যাবে, রেডিওগ্রাফিতে বোঝা যাবে। রেডিওগ্রাফির সেন্সিটিভিটি বেশি, যেখানে তাহলে কোন জবে রেডিওগ্রাফি হবে, কোন জবে আল্ট্রাসনিক হবে। আমি একটা বড় প্লেটের তো রেডিওগ্রাফি করতে পারি না, প্রচুর ফিল্ম লাগবে, প্রচুর হেভি কস্ট, সে কস্ট কোম্পানি দিতে পারবে না, তাহলে যার কাছ থেকে জব নিয়েছে তার ট্রিপল খরচা হয়ে যাবে, লাভ হবে না।
তো সেসব ক্ষেত্রে আল্ট্রাসনিক করব। ছোট জব যেখানে খুব মানে খুব প্রেসার, যেখানে খুব প্রেসার থাকে, লোড থাকে, সেই সব জয়েন্টের ক্ষেত্রে রেডিওগ্রাফি করা হয়। সেসব জয়েন্টগুলোতে সার্কুলার হোক, ফ্ল্যাট মানে হরিজেন্টাল, ভার্টিক্যালি যাই হোক না কেন জয়েন্টের পজিশান, সব জায়গাতে রেডিওগ্রাফি করা হয়। একদিক থেকে সোর্স দেওয়া হয়, ইরিডিয়াম 192 দেওয়া হয়, এবং সেখান থেকে তার অপোজিটে ফিল্ম দিয়ে যেমন হিউম্যান এক্সরে হয় তেমনভাবেই এই ফিল্মটা ইমেজটা আসে। এক্ষেত্রেও তাই একই ব্যাপার, আল্ট্রাসনিক রেডিওগ্রাফির ক্ষেত্রে এটাও একই ব্যাপার, যেটা হচ্ছে যে আমাদের কতটা পারমিট করবে, সেই ডিফেক্টটা কতটা মানে পারমিসেবল, সেটা কাস্টমার এবং মানে ম্যানুফ্যাকচারার এই দুজনের উপর ডিপেন্ড করবে, সেটা অ্যাকসেপ্ট হবে কি করবে না, অ্যাজ পার স্ট্যান্ডার্ড হিসাবে। ওটা কোনো ইয়ে নয়, মানে মন মর্জি না, যা হবে সেটা লিখিতর উপরে। এইখানে কিছু দেওয়া আছে, দেখো তোমাদের রেডিওগ্রাফি হচ্ছে, যেটা হচ্ছে রেডিওগ্রাফি মেশিন। এটা একটা ইউরেনিয়াম শিল্ডিংয়ের মেশিন। তার ভিতরে ক্যাপসুলটা থাকে, রেডিয়েশন ক্যাপসুলটা থাকে, রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালটা থাকে, আইসোটোপটা। এই আইসোটোপটা এখান থেকে এর সঙ্গে কেবিল একটা থাকে বড়, অপারেট করা হয়। এই আইসোটোপটাকে এই পাইপের ভেতর দিয়ে দেওয়া হয়, ফ্রন্ট কেবিল আছে এর মধ্যে দিয়ে। যখন এই পাইপগুলো, এটা একটা ওয়েল জয়েন্ট বড় পাইপ, এখানে ফিল্ম লাগানো হয়েছে, ভিতরে সোর্সটা আছে, এই জিনিসটা, এই সোর্সটা দিয়ে মেশিনটা চালালে একটা নির্দিষ্ট টাইমে এক্সপোজার দিয়ে এই ফিল্মটাকে এক্সপোজ করা হয়। সেটা কতটা দেওয়া হবে এবং কতক্ষণ দেওয়া হবে সেটা একটা ক্যালকুলেশন আছে। সেই ক্যালকুলেশন পর মেটেরিয়াল থিকনেস কত, তার ফিল্মের ফ্যাক্টর কত, সেসব কিউরি স্ট্রেংথ কত, মানে কি হয় ইরিডিয়াম 192, আজকে তুমি একটা ইরিডিয়াম 192 নিলে মানে অনন্তকাল ধরে চলবে না, তার একটা ডিকে হয়, এটা একটা ডিকে আছে। 74 ডেসে ওর হাফ লাইফ হয়, মানে আজ যদি এটা 1 কিউরি থাকে 74 ডেসে 0.5 হয়ে যায়। 3.7 into 10⁻10 ডিজেন্টিগ্রেশন পার সেকেন্ড, এইভাবে ওর ডিকে হয়, ডিকে হতে হতে থাকে। তো যাই হোক, এই সোর্সটা দিয়ে যখন আমরা চালানো হয় তখন এই রেডিওগ্রাফি এইখানে সোর্স দিয়ে এটা ঠিক এটারই বড় পিকচারটা হচ্ছে এইটা। এখানে আমাদের এই জয়েন্টের উপর ফিল্ম দিয়ে ভিতর থেকে সোর্সটাকে পাঠিয়ে এর ইমেজটাকে নেওয়া হয়। এই ইমেজটাকে নেওয়ার পর আমাদের ফিল্মগুলো প্রসেস করা হয়। যেমন আমাদের স্টুডিওতে নেগেটিভে ফিল্ম, এখন তো কম্পিউটারাইজড হয়ে গেছে সব কিছু, কোনো অসুবিধা নেই। আগে যেমন ফটো তোলা হতো ফিল্মে, সেই ফিল্মগুলো প্রসেস করা হয়, ঠিক সেভাবেও প্রসেস করা হয়। ফিল্মগুলো নিয়ে প্রসেস করার পরে একটা বড় ভিউয়ারে এই ফিল্মগুলো দেখা হয়, তার ডিফেক্ট কোথায় আছে। এটা ওয়েল জয়েন্ট, এটা একটা ফিল্ম, এটা বড় একটা ভিউয়ার মানে ভিতরে একটা হ্যালোজেন থাকে, লাইট থাকে। সে লাইটটাকে দিয়ে পিছনের সামনে রেখে ফিল্মটাকে এই ওয়েল্ডিংটা নেচারটা দেখে নেওয়া হয়, এর কোথাও কোনো ব্ল্যাক স্পট বা কোথাও কি আছে কি না, তার সেন্সিটিভিটি কতটা আমরা স্মলেস্ট ডিসকন্টিনিউটি দেখতে পাচ্ছি, এসবগুলো দেখে নেওয়া হয়। তারপরে তার স্ট্যান্ডার্ড অনুযায়ী যেটা অ্যাকসেপ্টেড নন অ্যাকসেপ্টেড সেটা পরের কথা। এইভাবে রেডিওগ্রাফিটা মেনটেন করা হয়। আচ্ছা, এইখানে আমি ডিফেক্টটাকে আমি পরে আসছি, ডিফেক্ট সম্বন্ধে 4টেই আগে বলে নিই, তারপর ডিফেক্ট সম্বন্ধে বলবো। এরপর আসছে আল্ট্রাসনিক হলো, রেডিওগ্রাফি হলো। আরেকটা হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি যে আল্ট্রাসনিক এবং রেডিওগ্রাফি দুটোই কিন্তু সারফেস এবং সাবসারফেস না টোটাল মেটেরিয়ালটার কিন্তু ডিফেক্ট আমরা দেখতে পাবো। এটা হচ্ছে ডাই পেনিট্রেটিং টেস্টিং, মানে ডিপিটি বলা হয়, যেটা অনেক সময় এলপিটিও বলা হয়, লিকুইড পেনিট্রেট টেস্ট বলা হয়। তো এই লিকুইড পেনিট্রেট টেস্টের ক্ষেত্রে কি হয়, আমাদের 3 ধরনের কেমিক্যাল থাকে। এই 3টে কেমিক্যালকে, একটা ডেভেলপার থাকে, একটা পেনিট্রেন্ট থাকে, আর একটা হচ্ছে ক্লিনার থাকে, পেনিট্রেন্ট রিমুভার থাকে। যাই হোক, সেটাকে বলছি আমি। প্রথমেই বলে রাখি যে কোন জায়গায় আমি ডিপিটি করব, কোন জায়গায় ইউটি করব, কোন জায়গায় আরটি করব। ইউটি আরটিটা বলে দিলাম, যেখানে কস্টের ব্যাপার আছে, ম্যাটেরিয়াল লোডের ব্যাপার আছে, সেসব করতে আরটি হবে।
যেগুলো খুব কস্টলি, সেগুলো ইউটিতে করে নেওয়া হয়, আল্ট্রাসনিক টেস্টে করে নেওয়া হয়, সেগুলো আর যাওয়া হয় না। রেডিওগ্রাফি ক্ষেত্রে রেডিওগ্রাফিটাও কস্টলি। আর ডাই পেনিট্রেটিং টেস্ট যেটা হচ্ছে অনলি সারফেস ডিফেক্টগুলো দেখা যায়। সারফেস ডিফেক্ট মানে যেগুলো ওপেন হয়ে আছে, যে ডিফেক্টগুলো ওপেন হয়ে আছে অথচ আমরা চোখে দেখতে পাচ্ছি না। যেমন একটা হালকা ক্র্যাক কোনো মেশিনিং আইটেমে কি কোথাও ওয়েল্ডিংয়ে একটা হালকা ক্র্যাক হয়ে আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না চোখে, ভিজিবল এমনিভাবে চোখে দেখতে পাচ্ছি না। সেই সব জায়গাগুলোতে ডিপিটি করে দেখে নেওয়া হয় কোনো ক্র্যাক বা কোনো মানে পোরোসিটি টাইপের কিছু আছে কি না। কিন্তু ওটা দেখা যায় অনলি ওপেন সারফেসে, কোনো সাবসারফেসে দেখা যায় না। সাবসারফেসে যদি 1 মিলিমিটার নিচেও কিছু থাকে ডিফেক্ট, আমরা দেখতে পাবো না। কিন্তু সেই ডিফেক্টটা যদি ওপেন হয়, মানে মেশিনিংয়ের ওর জন্য মেশিনিং করে ওপেন হয়ে যাক, বা কোনো গ্রাইন্ডিং করার পর ওপেন হয়ে যাক, যাই হোক যেভাবেই ওপেন হতে হবে, তবে কিন্তু আমরা ডিপিটিটা দেখতে পাবো। এই ডিপিটি করতে গেলে প্রথমে কি করতে হয়? ডাই পেনিট্রেটিং টেস্টিং করতে গেলে প্রথমে আমাদের যে মেটেরিয়ালটাকে ভালো করে, এই ধরনের একটা মেটেরিয়াল, একটা জব, এই জবটাতে আমরা পরিষ্কার করে নেব প্রথমে ভালো করে রিমুভার দিয়ে। একটা আছে ক্লিনার আছে, সেই ক্লিনারটা দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়। পরিষ্কার করে নেওয়ার পর লাল পেনিট্রেন্টটা দেওয়া হয়। এগুলো নন টক্সিক কেমিক্যাল থাকে, অনেক রকম কম্পোজিশনে কেমিক্যালগুলো তৈরি হয়। ওটা হচ্ছে ক্যাপিলারি অ্যাকশানে, যেটা তোমার এই লাল পেনিট্রেন্টটা দেওয়া হয়, এবং যেখানে ওপেন ডিফেক্ট আছে সেই ওপেন ডিফেক্ট দিয়ে এই লাল পেনিট্রেন্টগুলো নিজেই ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে কি হয়, আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে সেটাকে ভালো করে মুছে নেব। ওয়ান সাইড একটা কোনো ক্লথ দিয়ে হোক ভালো করে মুছে নেব, রিমুভ করে নেব, ক্লিনার দিয়ে রিমুভ করে নেব। রিমুভ করার পরে এই জিনিসটা আসবে। ভিতরে এটা ঢুকে গেল, আমরা দেখতে পাচ্ছি না কিছু কোথাও এখনও, এটা ঢুকে গেল, আমরা রিমুভ করে নিলাম। বা এর মতো আরও কিছু ডিফেক্ট থাকতে পারে, বা আমি সিঙ্গেল একটা ডিফেক্ট দিয়েই দেখানো আছে এখানে, যে ডেভেলপারটা একটা ফিল্ম কোটিংয়ে লেয়ার স্প্রে করে দেওয়া হয়। ডেভেলপটা হচ্ছে একটা শকিং হয় ক্যাপিলারি অ্যাকশানে, যেটা হয় তোমার, তখন এই হয় ওই ডেভেলপার যেটা লাল ঢুকে আছে, এই একটা সাদা রঙের ডেভেলপার একটা ওর উপর লেয়ার চাপিয়ে দেওয়া হয়। তখন কি হয়, এই লাল মানে যেটা লাল পেনিট্রেন্টটা ঢুকে আছে, সেই পেনিট্রেন্টটা তখন এটা শক করে নেয়। শক করে নিয়ে এই ডেভেলপারটা উপরে লাল একটা ইমেজ দেখা যায়। তখন আমরা সেখানটা বুঝে নেবো যে এই জায়গাটা ডিফেক্ট আছে। তবে কিন্তু এটা যদি মুছে নিয়ে তুমি খালি চোখে দেখতে পাবে না, হয়তো এমনই হেয়ার টাইপের ক্র্যাক আছে। কিন্তু যদি ওটা যখন আমরা ডিপিটি করব, তখন কিন্তু এই লাল ইমেজটা পরিষ্কার ধরা পড়ে যাবে, যেখানে কোনো ক্র্যাক আছে বা কোনো ডিসকন্টিনিউটি আছে যেটা ওপেন হয়ে গেছে। তো সেখানটা আমরা তখন এটাকে মুছে নিয়ে রিপেয়ার করে আবার ওটাকে নতুন করে ডিপিটি করা হয়, যতক্ষণ না ওটা ক্লিয়ার হবে। ডাই পেনিট্রেটিং টেস্টিংয়ের সেরকম কিছু নেই, জাস্ট এইটুকুই। আর এটা মেশিন সারফেস, ওয়েল্ডিং বিভিন্ন জায়গাতেই করা হয়। এটা ফেরাস নন ফেরাস বোথ সব জায়গাতেই তুমি করতে পারো। গ্লাস, সেরামিক, তারপরে আয়রন, মানে সিলভার, গোল্ড, যাই জাতি হোক না কেন করে নেওয়া যাবে, অসুবিধা কিছু নেই। ফেরাস নন ফেরাস বোথেই হয়। এরপর আসবো আমরা ম্যাগনেটিক পার্টিকেল টেস্টিং। ম্যাগনেটিক পার্টিকেল টেস্টিংটা হচ্ছে একটা কিছুই নয়, এটা একটা মেশিন, ইয়ক টাইপের, এসি ইয়ক, দুটো তার ইয়ক থাকে। এই ইয়ক দুটোকে আমরা ম্যাগনেটাইজ করব। ম্যাগনেটাইজ করার ফলে কি হয়, ওটা অটোমেটিক সিস্টেমে মেশিনেই হয়ে যায়। ম্যাগনেটাইজ করার ফলে আমরা যখন ধরো, প্রথমেই আমি বলে নিই যেটা, এই ডিফেক্টটা কোন কোন ডিফেক্ট দেখা যায়, সারফেস এবং সাবসারফেস অবধি। যেমন ডিপিটির ক্ষেত্রে সারফেসে দেখা যেত, এটা সাবসারফেস অন্তত 3 মিলিমিটার অবধি ডিফেক্টের ওপরে ভেতরে যদি কোথাও থাকে সেটা আমরা দেখতে পাবো, লোকেট করতে পারবো। কীরকমভাবে, মেশিনটাকে প্রথমে কোনো জবের উপরে, প্লেটই হোক, কোনো ফোর্জিং আইটেম হোক বা কাস্টিং আইটেম হোক, তার উপরে আমরা একটা ম্যাগনেটিক পার্টিকেল থাকে, ছোট ছোট, মানে একদম ডাস্ট ম্যাগনেটিক পার্টিকেল নেওয়া হয়। সেটা কেরোসিনের সঙ্গে গুলে নেওয়া হয়, গুলে নিয়ে স্প্রে করে দেওয়া হয়। স্প্রে করে দেওয়ার ফলে তারপরে আমরা এই ম্যাগনেটিক মানে ইয়ক মেশিনটাকে নিয়ে সেখানে টাচ করা হয়। টাচ করলে কি হয়, এটা নর্থ পোল এবং সাউথ পোল, দুটো পোল তৈরি হয়, এবং পোলটা লঙ্গিটিউডনালি, মানে এই ম্যাগনেটিক ফ্লাক্সগুলো ঘোরে, এখান থেকে এখানে, এভাবে লঙ্গিটিউডনালি ঘোরে।
তো যখন এইগুলো এর উপর দিয়ে মানে যায় লংগিচুডালি ঘোরে, আর ম্যাগনেটিক পার্টিকেলগুলো দেওয়া হয় কেরোসিন তেলের সাথে লিকুইড করে এখানে দিয়ে দেওয়া হয়, তখন কিন্তু এই ম্যাগনেটিক পার্টিকেলগুলো মুভ করার পরে দেখা যায় যদি কোনো জায়গায় ক্র্যাক থাকে, তখন ক্র্যাক থাকলেও মানে তখন সেটাকে, যেহেতু নর্থ পোল আর সাউথ পোল আমি দুটো পোল আমরা ম্যাগনেটের মাধ্যমে করেছি, যে নর্থ পোল আর সাউথ পোল, সেই ক্র্যাক থাকার ফলে সেই জায়গাটা কী হয়, এই পাশটা নর্থ হয়ে যায়, এই পাশটা সাউথ হয়ে যায়। যদি ক্র্যাক থাকে, যদি না থাকে তাহলে কিছু হবে না, যে নর্থ হয়ে যায় সাউথ হয়ে যায়, তখন এই নর্থ সাউথের জায়গাটায় একটা ওই যে আমরা যে লিকুইড যে ম্যাগনেটিক যেটা পাউডারগুলো আমরা দিয়েছি, আয়রন ডাস্টগুলো দিয়েছি, সেই আয়রন ডাস্টগুলো এখানে জমে যায়। এখানে জমে গেলে তখন বোঝা যায় এখানে একটা কিছু ক্র্যাক আছে, বা কোনো সাবসারফেসে কোনো ডিফেক্ট আছে, বা কোনো পোরোসিটি আছে, বা কিছু আছে, এগুলো সমস্ত কিছু ডিটেক্ট করা যায়। এইভাবে এগুলো কিন্তু এটা দুটো টাইপের হয়, একটা হচ্ছে ইয়ক টাইপের হয়, আর একটা হচ্ছে প্রড টাইপের হয়। প্রড মানে ওটাও দুটো হ্যান্ডেল দিয়ে করা হয়। প্রডগুলো মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, এটা যেমন মেশিনিং সারফেসের উপর ইয়কটা ইউজ করা যায়, কিন্তু প্রডটা মেশিনিং সারফেসের উপর ইউজ করা যায় না। প্রডের ছবিটা আমার কাছে এখানে নেই, অনেক টাইপের মেশিন আছে, ওটা আমি এখানে করিনি। তো প্রড টাইপের কী হয়, প্রডগুলো কী হয়, যেহেতু ওই যখন কারেন্টটা দেওয়া হয় ওটা একটা ফ্লাশ তৈরি হয়, মেশিনিং আইটেমগুলো ওগুলো দেওয়া যায় না, প্রডটা ইউজ করা যায় না, সেখানে ইয়ক টাইপই ইউজ করতে হয়। তো এইভাবে ডিফেক্টগুলো আমরা কোয়ালিটির ক্ষেত্রে, কোয়ালিটিগুলোকে মেনটেন করতে গেলে কোয়ালিটিগুলো মেনটেন করতে গেলে আমরা এইভাবেই করি, যে কোথায় কি মেটেরিয়ালের প্রবলেম আছে, কোথায় কি মানে গন্ডগোল আছে, সেগুলো দেখে তবে আমরা সেগুলো সার্টিফাই করলে তবেই সেটা জবে ইউজ হবে, নচেত নয়। এইবার চলে আসব ভিজুয়াল টেস্টিংয়ে। ভিজুয়াল টেস্টিং বা ভিটি যেটা বলা হয়, সে ভিজুয়াল টেস্টিংটা আর কিছুই না। ভিজুয়াল টেস্টিং হচ্ছে যে আমরা ওয়েল্ডিং হয়ে যাওয়ার পর, জব টোটাল কমপ্লিট হয়ে যাওয়ার পর ভিজুয়ালি কী কী ডিফেক্ট আছে সেগুলো দেখার। ডিটিএনডিটি বাদেও তো যেগুলো ধরো যে ওয়েল্ডিংয়ের একটা আন্ডারকাট আছে, ওয়েল্ডিংটা কোথাও মিসম্যাচ আছে, বা ওয়েল্ডিংটা কোথাও ওপরে একটা পোরোসিটি আছে, বা ওয়েল্ডিংয়ের কোথাও ফিলেট ওয়েল্ড হলে তার থ্রোট হাইট কম আছে, সেইগুলো আমরা ভিজুয়াল টেস্টিংয়ে দেখে নেওয়া হয়। ভিজুয়াল টেস্টিংয়ের জন্য একটা ওয়েল্ডিং গেজ থাকে, ফিলার গেজ থাকে, সেই ফিলার গেজ দিয়ে এই ওয়েল্ডিংয়ের বিভিন্ন রকম তার মাপ আছে, সেই মাপগুলো বসিয়ে অ্যাজ পার ড্রয়িং, অ্যাজ পার রিকোয়ারমেন্ট হিসাবে সেগুলো বসিয়ে দেখানো হয় যে তার থ্রোট হাইট লেন্থগুলো সব ঠিকঠাক আছে কিনা, ওয়েল্ডিং কতটা হয়েছে, কতটা দরকার, কতটা হয়েছে, বা আরও দিতে হবে, এক্সেস হয়ে গেছে না মানে হয়নি এখনও, এক্সেস হয়ে গেলে গ্রাইন্ডিং করে দিতে হবে। গ্রাইন্ডিং করাটা অ্যালাউ নয় যদিও, তবু ক্ষেত্রে গ্রাইন্ডিং করে দিতে হবে, আর তা না হলে আরও ওয়েল্ডিং করে দিতে হবে। সেগুলো ভিজুয়াল টেস্টে করে নেওয়া হয়। কোথাও আন্ডারকাট থাকলে সেটা রিপেয়ার করে দেওয়া, বা কোথাও পোরোসিটি থাকলে সেটাকে ঠিক করে নেওয়া, এগুলো ভিজুয়াল টেস্ট হয়। যেটা ভিজুয়াল টেস্টে সম্বন্ধে একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখে নেওয়া হয়, যেমন এইসব জায়গাগুলো আন্ডারকাট আছে, এই ভিজুয়াল ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আমরা দেখে নিতে পারি যে কোথাও আন্ডারকাট আছে। এখানটা যেমন একটা মানে উঁচু হাই পয়েন্ট আছে ওয়েল্ডিংয়ের, এই হাই পয়েন্টটাকে ওটাকে করে দিতে হবে, অ্যাজ পার স্ট্যান্ডার্ড হিসাবে যেটা রিএনফোর্সমেন্ট থাকা দরকার সেইটাকে এনে দিতে হবে। এগুলো ভিজুয়াল টেস্টে সমস্ত কিছু দেখা হয়। এই ভিজুয়াল টেস্টের উপর অনেক কিছু নির্ভর করে, যেটা হচ্ছে অ্যাট এ গ্লান্স জবটা কীরকম হলো, আমরা কীরকমভাবে জবটা কাস্টমারকে প্রেজেন্ট করছি, যে কাস্টমার তাকে দেওয়া হচ্ছে জবটা কী ধরনের হলো, আমরা কী ধরনের জব দিচ্ছি, সেটা অনেক কিছু নির্ভর করে। তারা প্রথমে ফার্স্ট লুক হচ্ছে ভিজুয়ালটাই দেখে নেবে আগে, তারপর তো সেকেন্ডারি সমস্ত কিছু পেপার দেখবে, ওটা আলাদা ব্যাপার। কিন্তু ভিজুয়ালটাই যদি খারাপ হয়ে যায় তখন একটা কাস্টমারের একটা ফিডব্যাক অন্যরকম হয়ে যায়, যেটা জব ভালো বানাতে পারে না, এই ধরনের নানা রকম ফিডব্যাক আসে। তো ভিজুয়াল টেস্টটা কিন্তু একটা বড় ইম্পর্ট্যান্ট জিনিস। আচ্ছা, এবার আমরা একটু ব্যাকে আসি, যেটা হচ্ছে ডিফেক্ট নেচার। আমরা তো জব নিয়ে অনেক কথাই বললাম। ওয়েল্ডিং, কাস্টিং, ফোর্জিং, বিভিন্ন রকম তার জবের একটা ইকুইপমেন্টের মধ্যে অ্যাপ্লাই হয়। কাস্টিংয়ের কিছু পার্ট থাকে, ফোর্জিংয়ের কিছু পার্ট থাকে, ওয়েল্ডিংয়ের কিছু পার্ট থাকে, এইসব নিয়ে একটা জব তৈরি হয়। তো এই জবগুলো বিভিন্ন ডিফেক্টগুলো মানে কাজগুলো করতে গেলে কিন্তু অনেক সময় অনেক ডিফেক্ট এগুলো আসে, যেগুলো দেখে নিতে হয়, চিনে নিতে হয়, যেগুলো কী টাইপের ডিফেক্ট, সেটা রেডিওগ্রাফি হোক, আল্ট্রাসনিক হোক, ম্যাগনেটিক পার্টিকেল হোক, ডাইপেনেট্রিক টেস্ট হোক,
তার মাধ্যম দিয়ে আমাদের ডিফেক্টগুলো বুঝতে হয়, চিনতে হয়, সেগুলো রিমুভ করতে হবে, তবে আমরা মানে কাস্টমারকে দিতে পারবো। একটা হচ্ছে আন্ডারকাট। আন্ডারকাট ওয়েল্ডিংয়ে কী কী ডিফেক্ট থাকে? আন্ডারকাট থাকে, পোরোসিটি থাকে, স্ল্যাগ ইনক্লুশন থাকে, ক্র্যাক থাকে, এক্সেসিভ পেনিট্রেশন থাকে, ল্যাক অফ পেনিট্রেশন থাকে, স্প্যাটার থাকে, ল্যাক অফ ফিউশন থাকে, আন্ডারফিল থাকে, ক্যাভিটি থাকে, এক্সেসিভ রিএনফোর্সমেন্ট থাকে। এতগুলো ডিফেক্ট থাকতে পারে। কাস্টমারের ইয়ের ক্ষেত্রে যেটা ফোর্জিংয়ের ক্ষেত্রে পাইপিং থাকে, এয়ার পকেট যেগুলো থাকে, যখন ইনভার্ট থেকে মানে ইয়ে থেকে কাস্টিংয়ের ইয়ে থেকে যখন প্রেসার দিয়ে বা হ্যামারিং করে বা প্রেসার করে যখন আমাদের ফোর্জিং বানানো হয়, তখন কিছু যখন ওই প্রেসার দেওয়ার সময় কিছু এয়ার পকেট তৈরি হয়ে যায়, যেগুলো পাইপিংয়ের ভেতরে হয়ে যায়, সেসবগুলো আছে। তারপরে কাস্টিংয়ের ক্ষেত্রে সিঙ্কেজ আছে, অনেক ডিফেক্ট আছে, যেগুলো চিনলে এবং মেশিনের সাথে পরিচিত থাকলে এই ডিফেক্টগুলো বোঝা যায় যে কী ধরনের ডিফেক্ট। তো এই ডিফেক্টগুলো সম্বন্ধে কারো কিছু আইডিয়া আছে? এই ডিফেক্টগুলো ডিসকাস করার দরকার আছে, কেন হয়? যদি না থাকে তাহলে আমি তবুও বলে দিচ্ছি। আন্ডারকাটগুলো প্রধানত হাই কারেন্ট দিয়ে যদি কোনো ওয়েল্ডিং করা হয়, আন্ডারকাট, পোরোসিটিতে তো গ্যাস পকেট, স্ল্যাগ ইনক্লুশনটাও তাই এক ধরনের। ক্র্যাক, মিসম্যাচ। ক্র্যাক হচ্ছে আনইভেন হিট যদি ইয়ে করা হয়, সেখানে ক্র্যাক ফর্ম করতে পারে, মানে ওয়েল্ডিংয়ের সাথে সাথে ক্র্যাক নয়, যখন ঠান্ডা হয়ে যায় তখন ডিলে ক্র্যাক হয়ে যেতে পারে, বিভিন্ন রকম হতে পারে। এক্সেসিভ পেনিট্রেশন হচ্ছে আমি কোনো একটা বাট জয়েন্ট করলাম, আমি খুব হাই কারেন্ট দিয়ে মেরে দিলাম, তখন দেখা যায় যে পেনিট্রেশন ভিতরে ঝুলে গেল, পেনিট্রেট করে গেল বেশি, ভেতরে ওয়েল্ডিং মেটেরিয়ালটা আরও বেশি ঢুকে গেল, এক্সেস পেনিট্রেশন হয়ে যায়। অনেক ক্ষেত্রে ল্যাক অফ পেনিট্রেশন হয়, অনেক ক্ষেত্রে ল্যাক অফ পেনিট্রেশন মানে পুরোপুরি মানে ভি যেটা হচ্ছে সেটা ভর্তি হলো না, সেটা হচ্ছে ল্যাক অফ পেনিট্রেশন। কনক্যাভিটি মানে একটা গাড্ডা মতো তৈরি হয়ে যেতে পারে, স্প্যাটার আসতে পারে। ল্যাক অফ ফিউশন মানে ভি বাট ওয়েল্ড যখন করা হয়, সেখানে যদি ঠিকমতো ওটাকে মেল্ট না হয়, সেখানে ফিউশনের প্রবলেম হয়ে যেতে পারে। তো সেই সবগুলো ল্যাক অফ ফিউশন, এক্সেসিভ পেনিট্রেশন, আন্ডারফিল, এইসব বিভিন্ন ধরনের অনেক রকম ডিফেক্ট আছে, যেগুলো এই ডিফেক্টগুলোকে মানে কাজ করতে গেলে আসবেই। যত ভালো ওয়েল্ডারই হোক, ওয়েল্ডার কম আর ওয়েল্ডার মানে ভালো ওয়েল্ডার হলে হয়তো কম আসবে, খারাপ ওয়েল্ডার হলে বেশি আসবে। এই ডিফেক্টগুলো কিন্তু সম্মুখীন হতে হবে, এবং যারা কোয়ালিটি কিউএসিতে কাজ করে তাদের এগুলোকে সবসময় মানে ইয়েতে রাখতে হবে, মানে দেখতে হবে, চেক করতে হবে। তারা যখন কাজ করছে সেই সময়গুলো চেক করা হয় যে কোনো কিছু এর মধ্যে স্টেজের মধ্যে ঢুকে আছে কিনা, কিছু এইসবগুলো যেসব কম্পোনেন্টগুলো ওয়েল্ডিং হয়ে ভিতর দিকে চলে যায়, তার আগেই চেক করে নিতে হবে। এগুলো কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমারকে আমরা ফুলফিল রিকোয়ারমেন্টটা যেন দিতে পারি তার রিকোয়ারমেন্ট হিসাবে, এই এনডিটি ডিটি টেস্টের মাধ্যমে। ডিটিটা কি? ডিটিটা ওই তো প্রথমেই বলেছি, ডিটি যেটা ফিজিক্যাল কেমিক্যাল ল্যাবরেটরিতে হয়, যেগুলো অ্যানালিসিস হয়, কেমিক্যাল অ্যানালিসিস হয়, আর কিছু ফিজিক্যাল টেস্ট হয়, যেমন বেন টেস্ট হয়, তারপরে ইলংগেশন, তারপরে ইউটিএন হয়, এসবগুলো আছে যেগুলো একটা ল্যাবরেটরিতেই হয়। ওগুলো দেখে নেয়, ডেস্ট্রয় করে দেখে নেওয়া হয়, যেমন ইলাস্টিসিটি কত, মেটেরিয়াল কম্পোজিশন কত, সেসবগুলো পারমিট করছে কিনা দেখে নেওয়া হয়। কিছু বাদ চলে গেল? হ্যাঁ, স্ট্যান্ডার্ডে নেই বলবো, এখানে কোড দিয়ে কিছু করা নেই। এইবার একটা জিনিস বলি, যেটা প্রথমেই আমি বলেছিলাম যে এইটা পরে বলবো, যেটা কোয়ালিটি কন্ট্রোল নিয়ে। কোয়ালিটি কন্ট্রোল এসবগুলো ডিফেক্ট নেচার, তার আইডেন্টিফাই কীভাবে করা হয় বিভিন্ন রকম মেশিন দিয়ে, কীভাবে পদ্ধতিগুলো কি হয় না হয়, সেগুলো টোটালি আমি একটা গ্লান্স একটা তোমাদের আইডিয়া দিতে পেরেছি। তো হ্যাঁ, দরকার নেই, আমি বলে দিচ্ছি, মুখে বলে দিচ্ছি। তো কোয়ালিটিটা হচ্ছে স্যাটিসফাই কাস্টমার নিড। একটা হচ্ছে কিউএ, কোয়ালিটি নিশ্চিতকরণ, অ্যাসুরেন্স, আর একটা হচ্ছে নিয়ন্ত্রণ করা। কিউএটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ প্রসেস, ওটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ প্রসেস মানে সক্রিয় প্রসেস। কোয়ালিটি অ্যাসুরেন্সটা হচ্ছে সক্রিয় প্রসেস, আর তোমার মানে কোয়ালিটি যেটা নিয়ন্ত্রণ, যেটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, সেটা হচ্ছে একটা প্রতিক্রিয়াশীল প্রোঅ্যাক্টিভ প্রসেস। তো এই প্রোঅ্যাক্টিভ প্রসেসগুলো আমরা যখন কোনো কাস্টমার তার স্ট্যান্ডার্ড ফিক্সড করে দেয় যে আমাদের এই স্ট্যান্ডার্ড অনুপাতে কাজ করতে হবে, এই স্ট্যান্ডার্ড হিসেবে আমাদের রিকোয়ারমেন্ট আছে, এই জবকে দিতে হবে, সেই জব হিসাবে আমাদের স্ট্যান্ডার্ড হিসাবে চলতে হয়। এখন ব্যাপারটা হচ্ছে কোড কি, স্ট্যান্ডার্ড কি, স্পেসিফিকেশান কি,
এগুলো কোথা থেকে পাবো, কিভাবে আসে, কোন স্ট্যান্ডার্ডের কী জিনিস, এগুলো একটু জানা দরকার। কোডটা হচ্ছে ল, যেটা এএসএমই, AWS, এগুলো হচ্ছে ল। কোড হচ্ছে ল, তোমাকে কি করতে হবে। ওর একটা বিভিন্ন একটা বোর্ড থেকে তৈরি করা হয়, যেটা অনেকজনা মেম্বার থাকে, তাদের সম্মিলিত একটা প্রয়াসে এই কোডগুলো বানানো হয়, যেগুলো তোমাদের এই সব জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য কোন জবের ক্ষেত্রে কি অ্যাপ্লাই হবে সেটা স্ট্যান্ডার্ড কোড ঠিক করে দেয়। কোডটা হচ্ছে আমাকে কি করতে হবে সেটা ডিসকাস করা থাকে। আর স্ট্যান্ডার্ডটা কি, স্ট্যান্ডার্ডটা হচ্ছে কীভাবে করতে হবে। যেমন এসটিএমএ স্ট্যান্ডার্ড, আইএস স্ট্যান্ডার্ড, এগুলো হচ্ছে তারা ডিসকাস করে দেয়, বলে দেয় যে কী করতে হবে। এখন এই কোড আর স্ট্যান্ডার্ড, ধরো একটা তুমি করবে, আল্ট্রাসনিক করবে, আমি এনডিটি দিয়েই বলি প্রথমে, আল্ট্রাসনিক করবে বা রেডিওগ্রাফি করবে। রেডিওগ্রাফি করার ফলে তোমার একটা দেখা গেল যে এখানে 75 মিলিমিটার বা 75 মিলিমিটার একটা প্লেটের একটা ডিফেক্ট আছে। আমরা তখন কোন স্ট্যান্ডার্ড ইউজ করব? স্ট্যান্ডার্ড লিখেই দেওয়া থাকে, যখন কাস্টমার তার ফরম্যাট দেয়, যখন দেওয়া থাকে ওখানে লেখা থাকে STM A435 বা STM A578, এরকম স্ট্যান্ডার্ডগুলো মানে মেনশান করা থাকে। সেইখানে আমরা স্ট্যান্ডার্ডগুলো দেখে নিতে পারি যে ওই স্ট্যান্ডার্ডে কতটা ভয়েড, কতটা এয়ার পকেট। ক্র্যাক তো কখনোই অ্যালাউ নয়। একটা জিনিস জেনে রাখবে, ক্র্যাক, ওয়েল্ডিংয়ের ল্যাক অফ ফিউশন, ল্যাক অফ পেনিট্রেশন কোনো কোডে অ্যাকসেপ্টেড নয়। যেখানেই থাকুক আর যত মিলিমিটারই থাকুক, 1 মিলিমিটারই থাকুক আর 10 মিলিমিটারই থাকুক, নট অ্যাকসেপ্টেড। ক্র্যাক, ল্যাক অফ ফিউশন মানে ওয়েল্ডিং করতে গেলে যে সাইড ওয়াল ফিউশন হয় না, ল্যাক অফ পেনিট্রেশন মানে পেনিট্রেশন পুরোপুরি যদি না হয়, সেই সব ক্ষেত্রে এগুলো কিন্তু নট অ্যাকসেপ্টেবল। বাদবাকি যেগুলো থাকে স্ল্যাগ, পোরোসিটি, সেগুলো কিন্তু অনেক তার মাপ আছে, যে কতটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো, কতটা অ্যাকসেপ্ট করতে পারবো না। সেটা যদি এক্সিড করে যায়, অ্যাকসেপ্ট করতে পারবো না, সেগুলো রিপেয়ার করে আবার এগেন দেখাতে হবে। সেই সব কোডগুলোকে তোমাদের থরলি পড়তে হবে। যেই যাই এরপরে যে বিভাগই যাক না কেন, কেউ হয়তো এখান থেকে যাবে ইঞ্জিনিয়ারিংয়ে যাবে, কেউ হয়তো এস্টিমেশনে থাকবে, কেউ হয়তো তোমাদের কোয়ালিটিতে যাবে, কেউ হয়তো অনেক ডিপার্টমেন্ট আছে, যে সবাই তো একই ডিপার্টমেন্টে যাবে না এখান থেকে পাস করে, বিভিন্ন জায়গায় যাবে তোমরা। তো সেই সব জায়গাগুলোকে তোমাকে দেখে নিতে হবে। কোড স্ট্যান্ডার্ড নিয়ে কিন্তু তোমাকে পড়াশোনা করতেই হবে। সেই কোডগুলো তো একটা ছোট চ্যাপ্টার নয়, বিশাল, হাজারো লাখ কোড আছে। কোন জবের ক্ষেত্রে কোন কোড হবে অ্যাপ্লিকেবল সেটা স্ট্যান্ডার্ড খুললেই দেখা যাবে। ASME স্ট্যান্ডার্ড, ডিন স্ট্যান্ডার্ড, AWS স্ট্যান্ডার্ড, BS স্ট্যান্ডার্ড, IS স্ট্যান্ডার্ড, বিভিন্ন রকম আছে। অস্ট্রেলিয়ার জার্মান স্ট্যান্ডার্ড আছে ডিন, আমেরিকান স্ট্যান্ডার্ড হচ্ছে ASME, আমেরিকান সোসাইটি অফ টেস্টিং অফ ম্যাটেরিয়াল, আমেরিকান STM, ASME হচ্ছে আমেরিকান সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স। এইসবগুলো বিভিন্ন রকম ওরা স্ট্যান্ডার্ডগুলো বানিয়েছে। এবার জবের পরিপ্রেক্ষিতে, লোডের পরিপ্রেক্ষিতে সেই সবগুলো তোমাদের দেখে নিয়ে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করে সেইগুলো জানতে হবে কি প্রসেসটা কী, মেথডটা কী, কীভাবে করা হয়, সেগুলো জানতে হবে। তো এই হচ্ছে মেন থিওরি। ডিসপ্যাচ থেকে প্রথমে হচ্ছে তোমার মানে মার্কেটিং থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং থেকে ড্রয়িং থেকে শুরু করে তোমার এস্টিমেশান থেকে শুরু করে পারচেসের পর আসছে তোমার ফেব্রিকেশানের পর আসছে ইন্সপেকশানের পর আসছে অ্যাসেম্বল পর ফাইনাল ইন্সপেকশান, তারপর পেন্টিং, ডিসপ্যাচ। এই এতগুলো স্টেপ তোমাদেরকে যেতে হবে। এরপর কিছু আছে, যেমন ISO 9001 আছে, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমে আছে। ISO 9001 ওগুলো তো একটা বড় ব্যাপার, ওগুলো নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই। ওয়েল্ডিং ডিফেক্ট, আচ্ছা। ফোরজিং কাস্টিংয়ের গ্রেড, আমরা কোনটাকে ফোরজিং কোনটাকে কাস্টিং বলাবো। যেমন ফোরজিংয়ের মেটেরিয়াল কী হয়, 45, C8, EN8, এগুলো ফোরজিং মেটেরিয়াল। যেমন কাস্টিংয়ের হচ্ছে IS 1030, তারপরে IS 2644, এগুলো হচ্ছে IS স্ট্যান্ডার্ড কাস্টিংয়ের ক্ষেত্রে। তো এইগুলো জেনে নিতে হবে। ভাইব্রেটিং স্ক্রিনের ক্ষেত্রে এগুলো আরেকটা কিছু আছে যেগুলো, হ্যাঁ, ওয়েল্ডিংয়ের ব্যাপার।
ওয়েল্ডিং তো হয়, আমরা সবাই জানি যে ওয়েল্ডিং দেখেওছি, রাস্তাঘাটের পাশ দিয়ে গেলেও দেখেছি, আবার বিভিন্ন ফ্যাক্টরির ভেতর যদি ঢোকা যায়, নিশ্চয়ই তোমাদের কিছু কিছু ওয়ার্কশপ হয়েছে, ভিজিট হয়েছে, সেসব জায়গায় দেখেছো ওয়েল্ডিং হচ্ছে। তো ওয়েল্ডিংয়ের প্রসেস আছে বিভিন্ন রকম, এক ধরনের ওয়েল্ডিং হয় না। GTAW, তারপরে SMAW, SAW, তারপর MIG, MIG, বিভিন্ন ধরনের আছে। কোন জবের ক্ষেত্রে কীরকম ওয়েল্ডিং অ্যাকসেপ্টেড এবং কোন জবের ক্ষেত্রে কী ওয়েল্ডিং হবে, সেসবগুলো কাস্টমার এবং ম্যানুফ্যাকচারার দুজনাই ঠিক করে নেবে যে আমাদের কোন প্রসেসে ওয়েল্ডিং চাই, কী স্ট্যান্ডার্ডের ওয়েল্ডিং চাই, সেগুলো টোটালি ঠিক করা থাকে আগে থেকে। এই ঠিক করার পর থেকেই কিন্তু কাজগুলো শুরু হয়, কিভাবে কি হবে না হবে। আর একটা হচ্ছে ওয়েল্ডার কোয়ালিফিকেশান বলে একটা স্টেপ আছে, যেগুলো হচ্ছে ওয়েল্ডার কোয়ালিফিকেশান, যেমন WPS, PQR, WPQ, যে ওয়েল্ডার যারা করে তাদের ওয়েল্ডার যারা কাজ করে তারা মানে কোয়ালিফাই করতে হয় আগে। ওয়েল্ডার আমি গেলেই ওয়েল্ডিং করতে পারবো না, তুমি গেলে ওয়েল্ডিং করতে পারবে না, তোমাকে কোয়ালিফাই করতে হবে। ওই জন্য WPS, PQR এবং PQR এবং PQ এগুলোকে তোমাকে যেখানে ওয়েল্ডিং হবে তারাই সেখানে একটা টেস্টিং নিয়ে নেবে। টেস্টিংয়ের পর তোমার ওইটা টেস্ট হবে, DT-তে টেস্ট হবে এবং NDT-তে টেস্ট হবে। DT মানে তোমার ওয়েল্ডিংটা কেটে কিছুটা পোর্শন নিয়ে যাবে ল্যাবরেটরি থেকে সেটা বেন্ড করে দেখে নেওয়া হবে কোনো ক্র্যাক আসছে কি না। প্রথমে ভিজুয়াল তো দেখেই নেওয়া হলো, ভিজুয়ালি পাস যদি করো, NDT-টা মানে UT-তে দেখে নেওয়া হলো কোনো ডিফেক্ট নেই, তখন চলে যাবে DT-তে। এই এতগুলো পাস করলে তবেই একটা ওয়েল্ডার কোয়ালিফাইড হওয়া যায়। এটা হচ্ছে 1G, 3G, 2G, 4G। 1G হচ্ছে 1G জানো? 1G জানা আছে কোনো? 1G হচ্ছে পজিশন, হচ্ছে ফ্ল্যাট পজিশান যখন ওয়েল্ডিং হয় ফ্ল্যাট পজিশানে 1G। 2G হচ্ছে হরিজেন্টাল, 3G হচ্ছে ভার্টিক্যাল, আর 4G হচ্ছে ওভারহেড। তো এগুলো বিভিন্ন রকম প্রসেস আছে। বলো এবার তোমাদের কী কী জানার আছে, আমি একটু শুনি, তারপর আবার বাকিটা বলবো। তোমাদের কোনো কোশ্চেন নেই? আচ্ছা, তোমাদেরকে বলেছিলাম প্রথমেই যে স্ট্যান্ডার্ড কোড এসব নিয়ে একটুখানি পরে লাস্টের দিকে ডিসকাস করবো, কারণ এটা লাস্টের দিকেই করা হয়। কোডটা হচ্ছে ল আমাকে কি করতে হবে। হ্যাঁ, আচ্ছা, हिंदी में बात अच्छा होगा ना? हिंदी में बोलिए ना, शुरू से ही बोलना चाहिए था। कोड होता है लॉ मीन्स क्या करना होगा, मेरे को क्या करना है, जब के ऊपर क्या करना होगा, ये है कोड। उसका अंडर में स्टैंडर्ड है, कैसे करना होगा, कैसे करेंगे, यही है माने तुम्हारा स्टैंडर्ड है। तो इसमें हज़ारों टाइप का स्टैंडर्ड है। ASME है कोड, और ASTM स्टैंडर्ड। ASTM होचे अमेरिकन सोसाइटी ऑफ टेस्टिंग ऑफ मटेरियल्स, ASTM यहाँ पर लिखा है ASTM, देखिए इसमें दिया हुआ है। ये एक तो स्टैंडर्ड है, ये स्टैंडर्ड है स्टैंडर्ड स्पेसिफिकेशन फॉर स्ट्रेट बीम अल्ट्रासोनिक एग्जामिनेशन ऑफ स्टील प्लेट्स। हम लोग स्टील प्लेट्स का ऊपर जो अल्ट्रासोनिक टेस्ट करेंगे, वो स्टील प्लेट का स्टैंडर्ड क्या होना चाहिए, कितना डिफेक्ट हम लोग एक्सेप्ट करेंगे, कैसे टेस्टिंग करना है, और कितना एक्सेप्टेड है, कितना डिफेक्ट नॉट एक्सेप्टेड है, ये बता देगा। इसका हिसाब से हम लोग टेस्ट करेंगे। द स्पेसिफिकेशन स्कोप क्या है? द स्पेसिफिकेशन कवर द प्रोसीड्योर एंड एक्सेप्टेंस स्टैंडर्ड फॉर स्ट्रेट बीम पाल्सिको अल्ट्रासोनिक एग्जामिनेशन ऑफ रोल्ड फुल्ली किल्ड कार्बन एंड एलॉय स्टील प्लेट 1/2 इंच एंड ओवर थिकनेस। जहाँ 1/2 इंच का मान 12.5 से ऊपर प्लेट का इसी स्टैंडर्ड में चेक होगा। 1/2 इंच माने 1/2 इंच से 12.5, बिलो 12.5 इसमें नहीं होगा, ये एक्सेप्टेड नहीं है, माने ये स्टैंडर्ड नहीं बोल रहा है। ये 12.5 का ऊपर जितना प्लेट का थिकनेस होगा वो इसमें एक्सेप्टेड, इसी हिसाब से चलना होगा। It was developed to assure delivery to steel plates free of gross internal discontinuity such as pipe,
ruptures or laminations, and it to be used whenever it inquiry, contract order or specifications states that the plate are to be subject to the ultrasonic examination. इसमें जो जो डिफेक्ट होता है, पाइपिंग हो सकता है, लेमिनेशन हो सकता है, मेनली प्लेट है लेमिनेशन ही ज़्यादा से ज़्यादा डिफेक्ट होता है प्लेट का। लेमिनेशन क्या है? लेमिनेशन है एक प्लेट जब मान लीजिए 20 mm का एक प्लेट बन रहा है, तो इनगॉट से जब प्लेट को प्रेस करके थिकनेस प्लेट बनता है, उसी समय का एयर घुस जाता है इनगॉट के अंदर। कुछ फोल्डिंग करने का टाइम, प्रेशर करने का टाइम एयर घुस जाता है, तो वो एयर जब रोलिंग होता है वो एकदम पूरा इतना एरिया से एकदम फ्लैट दो प्लेट अलग अलग कर देता है, माने दो तो 6 mm अलग अलग हो जाता है प्लेट को। जैसा मैं इसमें लिखना कुछ है होगा। अच्छा, मान लीजिए ये 12 mm का प्लेट है, ये 20 mm थिकनेस का प्लेट है। तो जब रोलिंग में इनगॉट से प्लेट जब बनता है, तो उसी समय क्या होता है, जो उसका अंदर एयर कुछ घुस जाता है, तो वो एयर का साथ एकदम रोलिंग हो जाता है। तो इसमें क्या है, एक तो ऐसा बीच में फ्लैट पोजीशन एयर, उसमें कटिंग जो है, कटिंग डायग्राम में दिखा जाएगा, ये प्लेट ऐसा 2 पार्ट में भाग हो जाता है, एयर बीच में एयर घुस जाता है, उसको लेमिनेशन कहते हैं। 6 mm इसमें कहता है, इसमें 20 mm का प्लेट गया 10 mm, ये 10 mm कि इसके 15 mm, इसमें 5 mm, ये थिकनेस में 2 डिवाइड हो जाता है। अंदर में एयर पॉकेट, बड़ा एयर पॉकेट हो जाता है, उसको लेमिनेशन कहता है। वो लेमिनेटेड प्लेट नहीं चलेगा, इसमें लेमिनेटेड प्लेट ओनली लेमिनेशन टेस्ट, इसमें जो है ना मेनली प्लेट का लेमिनेशन टेस्ट ही होता है, और छोटा इंक्लूशन भी होता है। तो अलग अलग स्टैंडर्ड में अलग अलग हिसाब से चलना पड़ता है। तो इसमें जो है 435, इसमें ASTM डिजिग्नेशन ASTM 435 में ओनली लेमिनेशन और पाइप रैप्चर जो नहीं है, ओनली लेमिनेशन ही है। इंडिविजुअल performing 1.2 individual performing examinations in accordance with the specification shall be qualified and certified the accordance with the requirement TC ASNT TC। वो तो जो टेस्टिंग करेगा उसका सर्टिफाई होना चाहिए। NDT में, ASNT में लेवल 1, लेवल 2, लेवल 3 है, उसमें कम से कम लेवल 1 होना चाहिए। लेवल 1 होने से स्कैनिंग कर सकता है, और सब में UT, MPT, DPT, RT सब में क्वालिफाइड होना चाहिए। आप जाएंगे बोलेंगे तो मैं टेस्ट करेंगे, अल्ट्रासोनिक टेस्ट करेंगे, नहीं कर पाएंगे, DPT करेंगे, नहीं कर पाएंगे, एक्सेप्ट नहीं होगा। उसमें अलग से तो कोर्स करना पड़ेगा NDT में करके आप सर्टिफाई होने का बाद तभी टेस्ट कर सकते हैं। द वैल्यूज स्टार्टेड इन द आइदर ईच फाउंड, वो तो ठीक है, चलिए इसमें जरूरी नहीं है। apparatus, the manufacturer shall be the manufacturer shall furnish suitable ultrasonic equipment and qualified person necessary। suitable ultrasonic machine, उसका भी कैलिब्रेशन सर्टिफिकेट होना चाहिए, और जो चेक करेगा उसका भी माने क्वालिफाइड सर्टिफिकेट होना चाहिए। qualified person necessary of performing the test। the equipment shall be of the Palsico straight beam type। Palsico straight beam type मतलब जो हम लोग जो बोला ना, प्रोब लेंगे, जो मशीन से कनेक्ट होकर मैकेनिकल इलेक्ट्रिकल एनर्जी से मैकेनिकल अंदर जो क्रिस्टल रहता है वो वाइब्रेट करेगा, उसमें तो प्रोब होता है। तो प्रोब से वो वेब मटेरियल में जाएगा, हम लोग उसमें मटेरियल में देंगे, तो अभी वो रिफ्लेक्ट करके बताएगा जो कहाँ डिफेक्ट है नहीं है। तो वो चीज़ है, इक्विपमेंट शैल बी पाल्सिको स्ट्रेट बीम टाइप। स्ट्रेट बीम मतलब प्रोब टाइप भी वैराइटीज टाइप का होता है, एक तो स्ट्रेट बीम होता है, एक तो एंगुलर है, वैराइटीज टाइप, वो एंगल बीम बोलता है स्ट्रेट बीम। स्ट्रेट बीम मतलब हम लोग डायरेक्ट एक तो प्रोब है, जैसा मान लीजिए एक तो गोल टाइप का कुछ होता तो पता चलता है, तो मान लीजिए गोल है तो ऐसा करके घुसेंगे तो वो स्ट्रेट बीम ऐसा ही करके वेब को इस तरफ फैलेगा, इस तरफ देगा, और एंगल होता था तो ऐसा करके एंगल हो जाता था, उसमें वेल्डिंग का एंगल बीम से चेक होता है।
तो ये स्ट्रेट बीम लगेगा। स्ट्रेट बीम में क्या होता है, द इक्विपमेंट शैल बी पाल्सिको स्ट्रेट बीम, द ट्रांसड्यूसर इज नॉर्मली हाफ इंच, माने 25 mm टू 30 mm डाया होगा, डाया होना चाहिए, 25 mm टू 30 mm डाया प्रोब चाहिए। इन डायमीटर 1 इंच, स्क्वायर भी चलेगा। हाउएवर एनी ट्रांसड्यूसर हैवी मिनिमम एक्टिव एरिया इतना तक may be used. The test shall be performed by one of the following methods: defect, contract, immersion or liquid column coupling. Other such unit may be used in the evaluating piping pointing discontinuity. और बोल देता है देखो, एक तो स्टैंडर्ड में 2-3 टाइप का ऑप्शन रखता है। वो बोलता है जो स्ट्रेट बीम यूज़ करो 25 mm डाया, नहीं तो स्क्वायर होगा तो भी चलेगा, लेकिन परफॉर्म करेगा वो स्ट्रेट बीम का ही, ऐसा नहीं एंगल से नहीं होगा, वो स्ट्रेट बीम का ही परफॉर्म करना चाहिए। तो उसका एरिया स्क्वायर हो और राउंड हो, कुछ भी चलेगा। और इसमें क्या है, मेथड डायरेक्ट कॉन्टैक्ट, इमर्शन, ठीक है चलो उसमें टेस्ट कंडीशंस, कंडक्ट द एग्जामिनेशन इन एन एरिया फ्री ऑपरेशन दैट इंटरफेस विथ प्रॉपर फंक्शनिंग ऑफ इक्विपमेंट, यानी जहाँ एग्ज़ाम करेंगे, ये प्लेट को चेक करेंगे, वो एकदम पूरा साफ़ा होना चाहिए, कहीं डस्ट, बालू, मिट्टी, कोई ऑयल ऐसा नहीं होना चाहिए। क्लीन एंड स्मूथ द प्लेट सरफेस sufficiently to maintain a reference back reflection from the opposite side of the plate at least 50% of the full screen during scanning। वही फर्स्ट में बोला था ना, ये एक तो स्टैंडर्ड में अब जैसे भी चेक करें, कंपनी का जो स्टैंडर्ड मेंशन कर देता है, कस्टमर जो स्टैंडर्ड मेंशन करता है, उसमें डिटेल्स में सब कुछ रहता है। उसमें आप एक कदम में हट नहीं सकता, ये इधर कैसे करेंगे, ये कैसे करेंगे, स्टैंडर्ड में नहीं है, वो नहीं आप बोल पाएंगे। हज़ार टाइप का सबका आंसर इधर ही है। देखिए इसमें दिया हुआ है जो सरफेस को क्लीन होना चाहिए, और एक बोल देता है सफिशेंट वो जो रेफरेंस, जैसा आप इसमें मतलब बालू मिट्टी है, इसका ऊपर प्रोब लगाएगा तो बढ़िया से वो प्रोब का जो वेब बराबर इसमें नहीं घुसेगा, मैंने ऑब्स्ट्रक्ट करेगा, बालू जो है, बालू रहेगा तो उसमें बोलता है क्लीन होना चाहिए एकदम। तो अभी हम लोग इसमें स्कैन करके बैक रिफ्लेक्शन से हम लोग आउटपुट लेके चलेंगे। जब तक आप मटेरियल से इसमें कपलिंग करके प्रोब को नहीं बैठाएगा तो वेब इसका अंदर से नहीं जाएगा। कपलिंग के लिए ऑयल और वाटर कुछ भी चाहिए, बीच में एयर गैप नहीं होना चाहिए। तो उसमें ऑयल, एक तो प्लेट में ऑयल नहीं है तो पानी से भरा दीजिए, धो दीजिए, उसके बाद प्रोब को बैठाइए, प्रोब और प्लेट का ऊपर सरफेस में एयर हट जाएगा। एयर हटने के बाद आप धीरे धीरे स्कैन करते रहिए, वो मशीन में बताएगा क्या है नहीं है अंदर। ये स्टैंडर्ड में यही लिखा है। अच्छा, द सरफेस ऑफ प्लेट्स इंस्पेक्टेड बाय द मेथड by expected of the content to reduce of the oil or dust or both. Any specified identification which the removed when grinding to achieve proper surface smoothness shall be restored. वो ग्राइंडिंग से भी अगर कही जगह कुछ ये है, मतलब मॉइस्चर मतलब रास्टी है, से सब रास्टी जाएगा, हल्का ग्राइंड करके आप क्लीन करके तभी टेस्ट करना है। प्रोसीड्योर, प्रोसीड्योर क्या है? अल्ट्रासोनिक एग्जामिनेशन शैल बी मेड ऑन आइदर मेजर सरफेस ऑफ द प्लेट। एक्सेप्टेंस ऑफ डिफेक्ट इज क्लोज proximity by the required inspection from the second major surface. Plate order and then punch the tempered condition shall be tested, follow the heat treatment. अगर इसमें हीट ट्रीटेड नहीं होता तो मान लो ग्रेन स्ट्रक्चर का कम ज़्यादा है, उसमें अल्ट्रासोनिक का ज़्यादा मतलब और डीपली जाएंगे तो बता सकता है। जिसमें जो मटेरियल में ग्रेन स्ट्रक्चर बड़ा है तो उसमें अल्ट्रासोनिक वेव थोड़ा जाने का भी मुश्किल होता है। जैसा कास्टिंग का ग्रेन स्ट्रक्चर बड़ा है, फोर्जिंग का ग्रेन स्ट्रक्चर बहुत कम है, पतला है, छोटा है, तो जितना छोटा है उसमें वेव तुरंत चला जाएगा।
और जहाँ ग्रेन स्ट्रक्चर मटेरियल का जो ग्रेन स्ट्रक्चर है माइक्रो एनालिसिस में जो ग्रेन स्ट्रक्चर बड़ा है जिसमें इसमें अल्ट्रासोनिक का प्रोब जो वेव जो है जाने का मुश्किल हो जाता है, थोड़ा दिक्कत होता है। तो उसमें बोलता है जब ग्रेन स्ट्रक्चर नहीं तो उसको हीट ट्रीटमेंट करना पड़ता है। हीट ट्रीटमेंट बल्कि एक तो चैप्टर है, वो भी क्वालिटी के अंदर ही है। हीट ट्रीटमेंट मतलब कोई जॉइंट वेल्डिंग जॉइंट हुआ है, वेल्डिंग जॉइंट करने के बाद उसमें बहुत सारा हीट स्ट्रेस माने एकदम पूरा गर्म होके जो हीट वेल्डिंग हुआ ना, पूरा मेल्ट करके जो वेल्डिंग हुआ उसमें बहुत स्ट्रेस आ जाता है। तो उसको ठंडा होने का बाद उसको स्ट्रेस को रिलीव करने के लिए वो एक बार दोबारा इलेक्ट्रिकल कॉयल नहीं तो बड़ा फार्नेस से गर्म करके उसको हीट को और जो स्ट्रेस को रिलीव करता है। उसमें क्या होता है अगर स्ट्रेस को रिलीव नहीं करेंगे तो बीच में बाद में क्रैक हो सकता है। इसलिए उसमें हीट ट्रीटमेंट बोल के एक तो चैप्टर है जो वो भी एनडीटी के मतलब क्वालिटी के अंदर ही आ जाता है। और जब मैं कोई बड़ा जॉब में मोटा वेल्डिंग प्लेट मोटा प्लेट में वेल्डिंग हुआ है तो उसमें क्या है हीट ट्रीटमेंट ज़रूरी है। वेल्डिंग करने का बाद, वेल्डिंग करने का टाइम भी प्री हीट ज़रूरी है और वेल्डिंग करने के बाद भी, और एक बार हीट ट्रीटमेंट ज़रूरी है उसका अंदर जो स्ट्रेस है उस स्ट्रेस को रिलीज़ करने के लिए। A nominal test frequency of the 2/1/4 megawatts is recommended thickness, grain size के बारे में बोला था, वही grain size और micro structure of the material and nature of the equipment और method by the require a higher or lower frequency। यानी grain size जितना होगा, grain size जितना जिसका बड़ा होगा और grain size जितना जिसका छोटा होगा वो दोनों के लिए अलग अलग प्रोब होता है। जिसका ग्रेन साइज बड़ा है उसमें लो फ्रीक्वेंसी यूज होता है। मान लो एक तो मटेरियल है, इसका ग्रेन साइज ऐसा है, माइक्रो स्ट्रक्चर में, और इसका एक तो है ऐसा ग्रेन साइज है। जब मैं अल्ट्रासाउंड में टेस्टिंग करने के लिए जा रहा है तो इसमें ऊपर प्रोब बैठाएंगे, स्ट्रेट बीम प्रोब परपेंडिकुलर, इसमें वेव आएगा, वेव जो इसमें देंगे तो वो जाने के लिए इधर ऑब्स्ट्रक्ट हो जाता है। तो वो क्या करेगा तो इधर से जहाँ गैप है ऐसा करके जाएगा ग्रेन स्ट्रक्चर बड़ा से, और अगर ये ग्रेन स्ट्रक्चर छोटा होगा तो डायरेक्ट ऐसा ही चला जाएगा फिर रिटर्न आएगा। तो इसमें क्या होता है जो लो फ्रीक्वेंसी यूज़ करना पड़ता है। लो फ्रीक्वेंसी मतलब हाई फ्रीक्वेंसी में क्या होता है, हाई फ्रीक्वेंसी में हाई फ्रीक्वेंसी वेव कैसे जाता है, ये प्रोब होगा तो ये प्रोब है अल्ट्रासोनिक, इसमें कहता है हाई फ्रीक्वेंसी होगा तो हाई फ्रीक्वेंसी का जो वेव जाता है ऐसा, और जहाँ लो फ्रीक्वेंसी प्रोब यूज़ करेगा तो लो फ्रीक्वेंसी प्रोब यूज़ करेगा तो ऐसा करके जाएगा। तो जहाँ ग्रेन स्ट्रक्चर बड़ा है वहाँ पे हम लोग लो फ्रीक्वेंसी यूज़ करेगा तो वो पास हो जाएगा, आराम से पास हो जाएगा। और इसमें अगर हाई फ्रीक्वेंसी यूज़ करेंगे जिसका ग्रेन स्ट्रक्चर ज़्यादा है, ये हाई फ्रीक्वेंसी यूज़ करेंगे तो इसमें ऑस्टक कॉलिशन होके क्या होगा, जितना एनर्जी आप इनपुट करता है उतना एनर्जी इतना तक आपको जितना मटेरियल टेस्ट करना है इतना तक नहीं पहुंच पाएगा, और यहाँ पे जाके उसका एनर्जी ख़त्म हो जाता है। इसलिए जिसका ग्रेन स्ट्रक्चर बड़ा है उसमें लो फ्रीक्वेंसी यूज़ करना पड़ता है, जिसमें ग्रेन स्ट्रक्चर बहुत छोटा है इसमें हाई फ्रीक्वेंसी यूज़ करना पड़ता है। इसमें वही लिखा है नॉर्मल टेस्ट फ्रीक्वेंसी of 2.1/4 megahertz is recommended thickness, grain size of microstructure of the material and nature of the equipment or method may require a higher or lower test frequency लेना पड़ता है। However, frequency less than 1 megahertz may be used only on agreement with purchaser. A clear, easily interpreted trace pattern should be produced during the examination. बोलता है वो परचेसर और मैन्युफैक्चरर दोनों में बीच में बात होना चाहिए
जो हम लोग ये मोटा जो ग्रेन बड़ा बड़ा ग्रेन स्ट्रक्चर है इसके लिए एक प्रोब हम लोग यूज़ करेंगे, इसके लिए वो प्रोब यूज़ करेंगे। ये परचेसर एंड मैन्युफैक्चरर दोनों में एक तो एग्रीमेंट होना चाहिए। 5.3 में क्या है? Conduct the examination with a test frequency and instrument adjustment that will produce a minimum 50 to minimum 75 full scale reference back reflection from the opposite side। जब टेस्ट करेंगे, हाँ हम लोग बोल सकता है जे मशीन को जो सेट करेंगे प्रोब प्लेट चेक करने के लिए, मशीन को जो सेट करेंगे कितना में सेट करेंगे? हम लोग बोलेंगे तो एकदम हाई में देखिए, कोई कोई बोलेगा ना लो में देखना है। नहीं, ऐसा नहीं है। देखना है जो बैक से जो रिफ्लेक्ट आएगा, मतलब मोटा प्लेट से जो रिफ्लेक्ट आएगा, এটা 50 mm प्लेट, 50 mm प्लेट, इसमें देखना होगा जो यहाँ पे जाके फिर रिफ्लेक्ट आने में अल्ट्रासोनिक मशीन में क्या है, यह है CRT है, इसमें है बैक रिफ्लेक्शन एकदम 50% में आना चाहिए, सेंसिटिविटी 50 और 75 में आना चाहिए, 50% और 75% बैक रिफ्लेक्शन। यही बैक रिफ्लेक्शन को एनर्जी इतना ही देंगे जैसे बैक रिफ्लेक्शन को बैक वॉल का एनर्जी 50 to 75% होना चाहिए, उतना तो कि हम लोग एनर्जी देंगे मशीन को, उसके ज़्यादा एनर्जी नहीं देंगे। 100% से ऊपर देगा तो बहुत सारा ऑब्स्ट्रक्टिंग आ जाएगा, क्योंकि एक तो मेटल में ग्रेन स्ट्रक्चर कम ज़्यादा छोटा बड़ा बहुत कुछ है, वो उल्टा पुल्टा रीडिंग दे देगा, तो अब आप डिस्टिंग्विश ठीक ठाक नहीं कर पाएंगे कौन सा डिफेक्ट है कौन सा नॉन डिफेक्ट है, नहीं आप कर पाएंगे। इसलिए तो उसका एनर्जी 50 to 75% फुल स्क्रीन हाइट रखना चाहिए। While calibrating the instrument, sweep the crystal along the plate surface for distance of at least 20 or 6 inch on 150 mm, whichever is the getter, the surface for the distance। अच्छा, so and note the position of the back reflection। back reflection को note करना है। a shift in the location of the back reflection during calibration shall be, जब मशीन को हम लोग टेस्टिंग में लेके जाने से पहले उसको एक तो कैलिब्रेशन करना पड़ता है। एक तो कैलिब्रेशन ब्लॉक है, ब्लॉक में कैलिब्रेशन करके आप 50 to 75% स्क्रीन हाइट बना लीजिएगा, उसको सेव कर लीजिए। सेव करने के बाद वो आप जॉब में जाइएगा टेस्ट करना है, तो उसी के ऊपर डिपेंड करेगा एक्सेप्टेंस का नॉट एक्सेप्टेड। स्कैनिंग सेल बी कंटिन्यूअस अलॉन्ग परपेंडिकुलर ग्रिड लाइन्स नॉमिनल 9 इंच सेंटर और द स्कैनिंग पैटर्न दिया हुआ है, उसमें स्कैनिंग पैटर्न दिया हुआ है। छोटा छोटा ग्रिड बनाओ, छोटा छोटा पॉकेट टाइप का ग्रिड बनाओ। इसमें जो बड़ा प्लेट है, बड़ा प्लेट में एक तो बड़ा प्लेट में छोटा छोटा में ग्रिड बनाओ, एक ग्रिड बना के इसको ऐसा ऐसा करके चेक कर लो। चेक कर लेंगे। स्कैनिंग लाइन शैल बी मेजर्ड फॉर द सेंटर वन ऑफ द सेंटर, वो उसमें उतना जरूरी नहीं है। वायर ग्रिड स्कैनिंग परफॉर्म द कंप्लीट लॉस ऑफ बैक रिफ्लेक्शन। हाँ अभी आ जाइए, अभी आ गया है। वायर द ग्रिड लाइन इज परफॉर्म द कंप्लीट, अभी अब तो चेक तो कर रहा है, चेक करने के बाद डिफेक्ट कहाँ है, क्या है, कैसे करेगा ना। वायर ग्रिड लाइन इज परफॉर्म द कंप्लीट लॉस ऑफ बैक रिफ्लेक्शन accompanied by continuous indication is defect detected along a given grid line. The center surface area subjected to the adjust of the inspection shall be scanned continuous only. Where parallel path of the तो इतना जहाँ देखिएगा यहाँ से यहाँ पे कुछ, अब जब चेक कर रहा है प्लेट को ग्रिड लाइन बराबर, यहाँ पे कुछ डिसकंटिन्यूटी है, यहाँ पे लैमिनेशन है, यहाँ पे लैमिनेशन है, लैमिनेशन है। लैमिनेशन मतलब इसको कटिंग माने कटिंग डायग्राम
आने से कैसे होगा, ये प्लेट को कटिंग करेगा तो लेमिनेशन इस टाइप का है। दोनों प्लेट इसमें अलग अलग है। इसमें जब आएगा यहाँ से हम लोग ये देंगे, वेब देंगे, तो ये वेब और नीचे नहीं जाएगा, इधर बैकवॉल तक नहीं आएगा, फिर इधर से रिटर्न हो जाएगा। तो ये रिटर्न होने से हम लोग पूरा एरिया देख लेंगे। एरिया को सब ये करेगा तो सर्टिफाई करेगा, और सर्टिफाई करने के बाद तुम्हारा एज पर स्टैंडर्ड हिसाब से एक्सेप्टेड होगा कि नॉट एक्सेप्टेड होगा, इसमें दिया हुआ है। एक्सेप्टेंस स्टैंडर्ड हम लोग तो चेक कर लिया, डिसकंटिन्यूटी भी आ गया है। उसके बाद क्या है, एनी डिसकंटिन्यूटी इंडिकेशन कॉजिंग ए टोटल लॉस ऑफ बैक रिफ्लेक्शन, जहाँ अंदर तक नहीं जा रहा है, मतलब नीचे तक नहीं जा रहा है जिसका रिफ्लेक्शन, उसका टोटली रिजेक्ट। कितना तक होगा, which the diameter is 75 millimeter or 1/2 of the plate thickness, whichever is greater is unacceptable। जिसका थिकनेस, जिसका 75 mm डायमीटर, 75 by 75 मिलीमीटर एरिया होगा तो एज पर STM A435 से लेमिनेशन नॉट एक्सेप्टेड। उसके कम होगा तो एक्सेप्टेड है, उससे ज़्यादा होगा तो नॉट एक्सेप्टेड है। The manufacturer reserve the right to discuss the rejectable ultrasonically test plate with the purchaser with the object of possible repair ultrasonic। अगर मैन्युफैक्चरर और कस्टमर दोनों में एग्रीमेंट है जिसका रिपेयर करके हम लोग यूज़ करेंगे तो रिपेयर कर सकता है। रिपेयर करने के बाद फिर चेक होगा, अगर चेक में ठीक होगा तो आप यूज़ कर सकते हैं। वो मैन्युफैक्चरर एंड परचेसर दोनों में एग्रीमेंट होना चाहिए। अगर परचेसर अगर बोलेगा तो ये नॉट एक्सेप्टेबल, हम लोग नहीं लेंगे तो नहीं लेंगे, बस वो रिजेक्ट है, प्लेट टोटल प्लेट रिजेक्ट है। ये जो है आपको 435 STM A435, इसी हिसाब से आपको ऑल प्लेट चेक होगा। इसका बाद और एक तो स्टैंडर्ड मैं बोल देता हूँ, STM A388। ये है स्टैंडर्ड प्रैक्टिस फॉर अल्ट्रासोनिक एग्जामिनेशन ऑफ हेवी स्टील फोर्जिंग। स्टील फोर्जिंग को ये तो MS प्लेट है, ये रोलिंग प्लेट है। फोर्जिंग अलग चीज़ है, वो प्रेस करके बनाना पड़ता है फोर्जिंग को। तो फोर्जिंग होने का बाद उसका स्टैंडर्ड क्या होगा, सब अलग हो जाएगा, वो इसका साथ नहीं चलेगा। ये MS प्लेट है, वो फोर्जिंग है, फोर्जिंग आइटम में अलग है। ये है STM A388। द प्रैक्टिस कवर द एग्जामिनेशन प्रोसीड्योर फॉर द, इसलिए अगर कोई भी टेस्ट करो, बाद में कोई इंजीनियरिंग कंपनी में ज्वाइन करोगे तो एक कोड अल्ट्रासोनिक NDT हो, DT हो और कोई जॉब का और स्टैंडर्ड को पार्ट टू पार्ट आपको पढ़ना होगा, पढ़ के समझना होगा। समझने का बाद ही आप जॉब को QA में काम करोगे तो जॉब को एक्सेप्ट करो, रिजेक्ट करो, फेंको, काटो, जो करना है आपका ऊपर डिसीजन होगा, आप ही डिसाइड कर पाएंगे। लेकिन आप डिसाइड करने से पहले आपको ये कोड ज़रूर पढ़ना होगा। और कोड एक नहीं है, हज़ारों है, हज़ारों तो पढ़ना संभव नहीं है। जॉब जिसका रिक्वायरमेंट आएगा उसे से तो पढ़ के तभी जॉब में जाना है। आप मन मर्जी कुछ नहीं कर पाएंगे, जो होगा स्टैंडर्ड हिसाब से करना होगा। द प्रैक्टिस कवर द एग्जामिनेशन प्रोसीड्योर फॉर द कॉन्ट्रैक्ट पाल्सिको अल्ट्रासोनिक एग्जामिनेशन हेवी स्टील फोर्जिंग बाय द स्ट्रेट बीम एंड एंगल बीम टेक्निक्स। एंगल बीम एक तो होता है, जैसा इसको स्ट्रेट बीम बोलता है, एक तो है स्ट्रेट बीम, इसमें क्रिस्टल यहाँ पे लगा हुआ रहता है, ये वायर है, ये फ्रीक्वेंसी देगा इस तरफ। और एक तो है एंगल प्रोब, इसका इस तरफ दिया हुआ है, ये फ्रीक्वेंसी देगा इस तरफ। ये वायर है, ये क्रिस्टल है, ये क्रिस्टल है, इसका वेब देगा इस तरफ। अब जब वेल्डिंग को चेक करेंगे, मान लो एक तो वेल्डिंग है,
ये वेल्डिंग है, तो वेल्डिंग को चेक करने के लिए इसका ऊपर तो स्टेट बीम आप बैठा नहीं पाएंगे, क्योंकि वेल्डिंग का रीइंफोर्समेंट है, इतना सारा रीइंफोर्समेंट है, तो वेल्डिंग उसका ऊपर चेक नहीं कर पाएंगे। तो इसमें क्या है, एंगल प्रोब यूज़ करना पड़ता है, इसमें एंगल प्रोब यूज़ करना पड़ता है, ये यहाँ पे जाके हिट करेगा वेल्डिंग का ऊपर। तो दोनों टाइप का अलग अलग है, एंगल प्रोब है और स्टेट बीम प्रोब है। तो इसमें जो है फोर्जिंग में एंगल स्ट्रेट बीम प्रोब भी यूज़ कर पाएंगे और एंगल बीम प्रोब भी आप दोनों यूज़ कर पाएंगे। अगर ज़रूरी पड़ेगा तो एंगल बीम भी देखना पड़ता है। हम लोग अभी जितना तक सीखे हैं, देखे हैं, वो आप लोग जॉब में आप लोग जाएंगे तो प्रैक्टिकल जगह में यूज़ तो आपको करना ही होगा, सभी प्रैक्टिकल। वहाँ पे कुछ थियोरेटिकल, मतलब जहाँ शॉप में जाएंगे तो शॉप में एकदम पूरा स्टैंडर्ड पढ़ के आपको नॉलेज को एकदम पूरा ये करके वो उसमें शेयर करना होगा, जो कौन सा चलेगा, कौन सा नहीं चलेगा, कौन से एज पर कस्टमर रिक्वायरमेंट क्या है नहीं है, ऐसा करके। जैसे बोला था मैं शुरू में ही जो बोला था, जो एकदम टेंडरिंग से शुरू करके एकदम मटेरियल डिस्पैच तक क्यूए का एक्टिविटी है। ड्राइंग में भी क्यूए का एक्टिविटी है, ड्राइंग इंजीनियरिंग बनाएगा लेकिन एक्टिविटी क्यूए का भी है। उसमें कौन सा जॉइंट आपका पास आएगा पूछने के लिए, ये जॉब का, ये जो जॉब हम लोग बनाएंगे इसमें टेस्टिंग कर सकता है कि नहीं कर सकता है, और होगा तो कौन सा टाइप का टेस्टिंग हम लोग करेंगे, वो आपको सर्टिफाई करेंगे तब इंजीनियरिंग उसमें डालेगा, जो उसमें एक टाइप का टेस्टिंग होगा। क्यूए की एक्टिविटी शुरू से एकदम डिस्पैच तक, डिस्पैच जब तक वो गाड़ी में लोड होके जाके मटेरियल ना निकले तब तक हर टाइम आपको अलर्ट रहना होगा। सब में इंजीनियरिंग भी अलर्ट, अब इंजीनियरिंग ड्राइंग में भी गलत होगा तो आपको जब पूरा ही गलत बनेगा। बाहर से इंस्पेक्टर आएगा, पकड़ेगा तो पूरा जब बर्बाद हो जाएगा, वो भी गड़बड़ है। तो आपको हर चीज़ में, हर स्टेप में आपको अलर्ट रहना होगा, जो किस क्या मांग रहा है, हम लोग क्या दे रहा है, दोनों में इक्वल होना चाहिए, ठीक है। और कुछ लास्ट में कुछ किसी का क्वेश्चन है, बोलो। मोटा मोटी एक तो आइडिया आया, जो एक तो फैक्ट्री में कैसे कैसा होता है, कैसे सिस्टम, एक सिस्टम को आप कोई भी फैक्ट्री में जाएगा तो सेम, ऑलमोस्ट सेम, ये थोड़ा सा इधर उधर हो सकता है, लेकिन ये जो प्रोसेस सबका सेम है, ठीक है, ओके।